কি বলে, আপনার দরকার হইলে ব্যাংক থেকে লোন নেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপওয়ার্কে অ্যাপ্লাই করেন। কারণ আপওয়ার্কে লোন নিয়ে অ্যাপ্লাই করার পর একটা জব পাইলে আপনার পুরো লাইফ চেঞ্জ। আল্লাহ যদি চায় আপনি একটা জব পাইলে দেখা যায় আপনার লাইফ চেঞ্জ। তো ব্যাংক থেকে লোন নিয়ে হইলেও আপনি আপওয়ার্কে স্টার্ট করতে পারেন। আমরা যে যাই মনে করি না কেন, এরকমের অনেক এজেন্সি, অনেক ক্লায়েন্ট আছে যারা স্পেসিফিক বাংলাদেশি ফ্রিল্যান্সারই খোঁজে। মানে আমার বিভাগের, খুলনা বিভাগে, আমি তো খুলনা বিভাগের আপওয়ার্কে কার কার অ্যাকাউন্ট আছে, মানে সে টপ রেটেড হোক, টপ রেটেড প্লাস হোক, যেই হোক, মার্কেটে নতুন এন্ট্রি হোক, কোন কোন ক্যাটাগরি, আমি খুঁজি আপওয়ার্কে কারা কারা আছে। বা আমার স্থানীয় নিজস্ব রিলেটিভস বলেন বা ফ্রেন্ড সার্কেলের কেউ কি আপওয়ার্কে আছে কিনা, মানে আমি রিসার্চটা ওই লেভেলে করি। মানে আমার কনফিডেন্সটা এমন যে খুলনায় এমন কোনো প্রোফাইল নাই যে তার প্রোফাইল আমি যাই। চ্যাট জিপিটি গিয়া এখন মানে সবাই করে এটা, চ্যাট জিপিটি গিয়া ডেসক্রিপশন লিখে দাও, লিখে দেয় হাই দেয়ার, আই এম মুহাইমিনুল ইসলাম সজীব, এসইও এক্সপার্ট ফর এত ইয়ার্স এক্সপিরিয়েন্স, এত ইন্ডাস্ট্রি কাজ। না, আমি সাজেস্ট ওইটা করি না। আপনার প্রোফাইলটা লুক্রেটিভ হইতে হবে, সোজা হিসাব। আপনি কি সো আমরা যেটা জানি যে প্রপোজাল শুধু সেন্স দিয়ে প্রপোজালে বিট করলেই লাভ নাই। সেইখানে একটা আমি বেসিক্যালি মানে এটা আমি এমনি বলতেছি যে আমি আপনার বইটা কিন্তু পড়ছি। তো সেইখানে আপনি একটা জিনিস শেয়ার করছিলেন যে ক্লায়েন্ট সাইকোলজি বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেটা না বুঝে যদি আমরা অ্যাপ্লাই করি সেখান থেকে রিপ্লাই পাওয়ার চান্স খুবই লো। তো হ্যালো সবাইকে, কি অবস্থা? সবাই আশা করি সবাই ভালো আছেন। সো আজকে আমাদের সাথে আছে হচ্ছে মুহাইমিনুল ইসলাম সজীব ভাই। তো এটা আমাদের চ্যানেলের ফার্স্ট পডকাস্ট অ্যান্ড উনি হচ্ছে নর্মালি রাইট নাও আপওয়ার্কে টপ রেটেড অ্যান্ড উনি রিসেন্টলি একটা বই লিখছেন যেটার নাম হচ্ছে আপওয়ার্ক হ্যাকবুক 101। সো উনি হচ্ছে ওই বুকের অথর। সো আমরা খুবই লাকি যে আমরা ওনার আজকে পডকাস্টে পাইছি। তো আমাদের আজকের টপিক হচ্ছে বেসিক্যালি আপওয়ার্ক নিয়ে আমরা টোটালি কথা বলবো, কোনো আজে বাজে কথা বলবো না। তো আমরা মানে আজকে যারা দেখতেছেন, যারা অডিয়েন্স আছেন, তারা বেসিক্যালি আজকের পডকাস্টের মাধ্যমে এতটুকু বুঝতে পারবেন যে 2025 সালে আপনি আপওয়ার্কে কিভাবে ভালো করতে পারবেন এন্ড এটাকে মানে আপনার যে ফ্রিল্যান্সিং ক্যারিয়ার আছে সেটা আপনি কিভাবে স্কেল করতে পারবেন। তো আমি আর কথা না বাড়াই, আমরা ফার্স্টেই চলে যাব হচ্ছে ভাইয়ের কাছে। তো আপনি আপনার একটা শর্ট ইন্ট্রোডাকশন দেন যাতে সবাই আর কি আপনাকে বুঝতে পারে, চিনতে পারে। ধন্যবাদ আমাকে এরকম একটা সুযোগ করে দেওয়ার জন্য। আমি মুহাইমিনুল ইসলাম সজীব। আর মাশরাফি ভাই যেভাবে ইন্ট্রোডাকশন দিল যে আমি রাইট নাও আপওয়ার্কে কাজ করছি, আপওয়ার্কে টপ রেটেড আসলে ব্যাচটা আমি খুবই হাইলাইট করতে চাই না, কারণ টপ রেটেড ব্যাচ যারা আপওয়ার্কে কাজ করেন বা আপওয়ার্কে কাজ শুরু করবেন তারা জেনে থাকবেন যে টপ রেটেডটা খুব একটা হাইলাইট করার মতো জিনিস না। কিন্তু আমি বলতেছি কারণ এটা আমার একটা ব্যাচ আছে যেহেতু, সেই হিসাবে বলা। আমি এসইও নিয়ে কাজ করি। আমি 2023 সালে আমার আপওয়ার্ক জার্নি শুরু হয়। আহ, এই তো। আর আমার অভিজ্ঞতার ভিতর দিয়ে আমি রিসেন্ট একটা বই লেখার চেষ্টা করছি সবাইকে গাইড করার জন্য। আমার মনে হয়েছে যে আপওয়ার্কে এরকমের অনেক কিছুই আছে যেগুলো আমাদের জানা দরকার, যেগুলো নতুন হিসাবে বা এমন অনেক পুরাতন ফ্রিল্যান্সারও রয়েছে যাদের আসলে যারা জানার অনেক কিছুই আছে আপওয়ার্কে, সেগুলোই আমি আহ, বইয়ের মাধ্যমে তুলে ধরার চেষ্টা করেছি। আহ, এই আর কি। ওকে, সো যাক, ভালো একটা ইন্ট্রোডাকশন ছিল। সো বেসিক্যালি আমরা আপনাকে আজকে আমরা ইনভাইট করছি যে আপওয়ার্ক সম্পর্কে মোটামুটি ভালো একটা ধারণা পাওয়ার জন্য। এন্ড আমি মোটামুটি চেষ্টা করব খুব কি টেকওয়ে গুলা নোট করার জন্য, এন্ড পরে আমরা অবশ্যই এগুলা নিয়ে এসে কথা বলবো। সো বেসিক্যালি আমরা আপওয়ার্কে যাওয়ার আগে আমরা ফার্স্ট একটা জিনিস একটু ক্লিয়ার করতে চাই যে যেমন বর্তমান টাইমে অথবা যারা নতুন বিগিনার আছে তারা ম্যাক্সিমামই দেখা যায় যে বিভিন্ন মার্কেট প্লেস বর্তমানে আমরা দেখতেছি, লাইক মানে যেমন আপওয়ার্ক তো আছেই, যেমন ফাইবার, তারপরে টপটাল এন্ড আরো অনেক পপুলার কিছু মার্কেট প্লেস আছে। সো 2025 সালে এইসাও কেন আপওয়ার্কটাই চুজ করা উচিত, সো আমরা এটা একটু ক্লিয়ার করতে চাই। এন্ড এটাতে কিরকম টাইপের অপরচুনিটিস আছে এন্ড এটার ফিউচার ক্যারিয়ার কিরকম হতে পারে, সো সেটা নিয়েও একটু অবশ্যই বলবেন। এন্ড আমরা আরেকটা মিসকনসেপশন দেখি ফ্রিল্যান্সারদের মধ্যে যারা বিগিনার অথবা মিড লেভেল আছে, যারা হয়তো বা ট্রাই করছে কিছু করতে পারে নাই। সো এটার ব্যাপারে আমরা একটু পরেই যাই, বাট নর্মাল যেটা বলার চেষ্টা করতেছি যে সবাই মনে করে যে আপওয়ার্ক এখন খুবই স্যাচুরেটেড এন্ড এইখানে আসলে ওই রকম অপরচুনিটি পাওয়া সম্ভব না, অথবা ক্লায়েন্টরা হাই পেইং হয় না, খুব কম পে করেন। সো এরকম টাইপের অনেক মিসকনসেপশন আছে। সো এই ব্যাপারে আর কি একটু ক্লিয়ার করেন
কেন আপওয়ার্কটা আসলে চুজ করা উচিত 2025 সালে এসব? হ্যাঁ, আসলে আপনি যেহেতু অন্যান্য মার্কেট প্লেসের কথাও বললেন, ফাইবার, টপটাল, freelancer.com আছে, আহ, আরো অনেকগুলাই আছে, কিন্তু আলটিমেটলি হয় কি, আপওয়ার্কের সাথে কম্পারিজন চলে আসে, ফাইবারেরই কম্পারিজন চলে আসে। আমরা মূলত মার্কেট প্লেস বলতেই এরকমেরই বুঝি যে ফাইবার বা আপওয়ার্ক, যেটা আমি আমার বইয়ের ভিতরে তুলে ধরার চেষ্টা করছি, যে ফাইবারের সাথে কম্পারিজন আলটিমেটলি চলে আসে। ফাইবারেরও অনেক ফ্রিল্যান্সার কাজ করে, আপওয়ার্কেও প্রচুর পরিমাণ ফ্রিল্যান্সার কাজ করে, কিন্তু যেহেতু ফাইবার আর আপওয়ার্কেরই কম্পারিজনটা আসে, সেহেতু বলতেই হয় ফাইবারে হয় কি, আমাদের গিগ ইকোনমিতে ফাইবারে খুবই শর্ট টার্ম প্রজেক্ট বা আহ, কি বলি, শর্ট টার্ম প্রজেক্ট প্লাস আবার অল্প বাজেটে কাজ হয় ম্যাক্সিমাম। এটা রিগ্রেট করার কোনো অপশনই নাই। যেই এই পডকাস্টটা দেখতেছেন বা কাজ করেন ফাইবারে, এটা রিগ্রেট করতেই পারবেন না। ফাইবারে নরমালি শর্ট টার্মের প্রজেক্ট বা কম বাজেটের কাজগুলাই ক্লায়েন্টরা করাই নিতে চায় আর কি। কিন্তু আপওয়ার্কে সেই দিক থেকে অনেকটাই ডিফারেন্স। যেমন আপওয়ার্কে ক্লায়েন্ট গুলা খুবই হাই টিকেট হয়, অনেক বড় বড় এজেন্সি লেভেলের ক্লায়েন্ট হয়, প্রজেক্ট গুলাও অনেক লম্বা সময়ের হয়। যেরকম আমার নিজেরও কিছু ক্লায়েন্ট আছে, যারা, কিছু ক্লায়েন্ট বলতে খুব বেশি না, কিন্তু আমি তো এমনও না খুব অনেকদিন আগে শুরু করছি, আমি শুরু করছি 23-এর মাঝামাঝি সময়। তো তারপরও আমার এমন ক্লায়েন্টও আছে যারা 1 বছরেরও বেশি সময়ের সাথে আমার সাথে স্টে করতেছে। ওই সুযোগটা কিন্তু ফাইবারে থাকে না। আর 1 বছরেরও বেশি সময় একটা ক্লায়েন্ট আপনার সাথে স্টে করে যদি কন্টিনিউ, তাহলে তার কাছ থেকে আপনি কি পরিমাণ বেনিফিটও নিতে পারবেন সেটা তো অনুমান করা যায়। তো সেই দিক বিবেচনায় আপওয়ার্ক অবশ্যই আমাদের চুজ করা উচিত। কিন্তু হয় কি, আহ, আমাদের পরিস্থিতি বিবেচনায় আমি যতদূর দেখি যে ফাইবার আর আপওয়ার্কের বেলায় ম্যাক্সিমামরাই উৎসাহিত করে ফাইবারে যাওয়ার জন্য, ফাইবারকে চুজ করার জন্য। সেটা বিভিন্ন দৃষ্টিকোণ হইতে পারে, যে ফাইবার তারা বলে, মানে ফাইবার নতুনদের জন্য, আপওয়ার্ক নতুনদের জন্য না, আপওয়ার্ক প্রফেশনাল প্ল্যাটফর্ম। হ্যাঁ, অবশ্যই প্রফেশনাল প্ল্যাটফর্ম, কিন্তু আপনি যখন আপনার গোল সিলেক্ট করছেন যে আপনি ফ্রিল্যান্সার হবেন বা কাজ করবেন, তখন তো আপনার ওই কাজের মাধ্যমেই প্রফেশনালিজমটা তৈরি করা উচিত ছিল। তো আপওয়ার্কে এরকমের একটু কঠিন, আপওয়ার্ক ফাইবারের তুলনায়, এটা মানতে হবে, সেটা রিগ্রেট করার কোনো অপশন নাই। কিন্তু আপওয়ার্কে হয় কি, আমি যদি আরেকটু ডিপ ডাউন করি, ফাইবারটা সম্পূর্ণই অ্যালগোরিদমের উপর নির্ভরশীল। এইখানে আপনার গিগ চাইলে এমন হইতে পারে, আপনি আজকে অ্যাকাউন্ট খুলছেন, কালকে দেখা যাবে যে আপনি অর্ডার পাইছেন, হইতেই পারে। লাকিলি আপনার গিগ র্যাঙ্ক হয়েছে, আপনি অর্ডার পাইছেন, বা কন্টিনিউ হইতেই পারে এরকমের। আবার এমন আছে যে কেউ অ্যাকাউন্ট খোলার পরে, যেরকম আমি আমার ফাইবার অ্যাকাউন্ট 2022-এ খোলা, কিন্তু আমি এখনো কিন্তু ফাইবারে অর্ডার পাই নাই। কিন্তু এই অ্যালগোরিদমের বাইরে গিয়ে আপওয়ার্কেও অ্যালগোরিদমের অনেক বিষয় আছে, কিন্তু আপওয়ার্কে হয় কি, একটা অপশন আছে, অ্যাপ্লাই এর একটা জিনিস আছে, যেটা পুরো অ্যালগোরিদমের বাইরে। ওইখানে আপনি যদি, এমন অনেক কিছু আছে যেগুলো আপনি যদি ফলো করেন, যেমন আমি আমার বইয়ের, মানে বারবার বইয়ের কথাই আসতেছে, বইয়ের কথাটা এখানে প্রমোশনাল না, বিষয়টা হচ্ছে প্রমোশনাল না। আপওয়ার্কের গাইডেন্স হিসেবে। কিন্তু বইয়ের রাইট। কথাটা আসতেছে এই কারণে, কারণ আমি বইয়ে তুলে ধরছি এই বিষয়গুলাই অ্যাপ্লাই এর, কোন বিষয়গুলো আসলে আমাদের অ্যাপ্লাই এর লক্ষ্য করা উচিত, যেগুলা অ্যালগোরিদমের পুরোপুরি বাইরে, যে আমরা অ্যালগোরিদমের বাইরে গিয়েও নিজের হাতে আছে যে যে জিনিসগুলো, ওইগুলো আমরা একটু ফলো করলে আপওয়ার্কেও ভালো করা সম্ভব। পাশাপাশি প্রোফাইলের আমাদের বেসিক কিছু কাজ, প্রোফাইল অপটিমাইজেশন, তারপর প্রোফাইলের টাইটেল ডেসক্রিপশন, ওইখানে আপওয়ার্কেও ফাইবারের মতো গিগ সিস্টেম, যেটা প্রজেক্ট বলা হয়, ওইটা দেয়া যায়, রিভিউ, পোর্টফোলিও, এরকম অনেক জিনিস আছে যেগুলো আসলে আমাদের ফ্রিল্যান্সার হিসাবে আমাদের নিজেদের এন্ড থেকে করা যায়। কিন্তু ওইটা ফাইবারে, যেহেতু কম্পারিজনটা ফাইবারের সাথে আলটিমেটলি বললাম, সেহেতু ফাইবারে ওই জিনিসগুলা আমাদের হাতে থাকে না, যেটা আপওয়ার্কে থাকে। সেই জন্যই আমি বলবো আহ আমাদের উচিত, ফাইবারে চেষ্টা করবে অবশ্যই, যে প্ল্যাটফর্মে ওইটাই ভালো, কিন্তু আপওয়ার্কেও চেষ্টা করা উচিত, যেহেতু আমাদের অপরচুনিটি আছে। আবার
আমরা যেহেতু ফ্রিল্যান্সার, আমরা সবাই আমাদের ক্যারিয়ার নিয়ে সিকিউরড একটা অবস্থানে যাইতে চাই, সেই হিসাবে আমি বলবো ফাইবারের তুলনায় আপওয়ার্ক ফার ফার আগানো, মানে ওই সিকিউরড অবস্থানে আপনি যদি যাইতে চান। কারণ আপওয়ার্কে আপনি একটা জবে ল্যান্ড করলে, এমন একটা লং টার্ম প্রজেক্টে ল্যান্ড করলে, এমন অনেক ফ্রিল্যান্সার আছে যারা একটা জব থেকেই 100, 150, 200, মানে 1 লাখ, 1.5 লাখ, $2 লাখ ইনকাম করতেছে যে কোনো একটা সিঙ্গেল প্রজেক্ট থেকে, যেটা ফাইবারে আলটিমেটলি আমার মনে হয় না পসিবল কিনা। খুব খুব রেয়ার, খুব রেয়ার। হইলেও রেয়ার আর কি জিনিসটা। সেই দিক থেকে সব দিক বিবেচনায় আমি বলবো অবশ্যই আপনি ফাইবারে ট্রাই করেন, কিন্তু আপওয়ার্ককে আপনার কনসিডারেশনে রাখতেই হবে, গ্রেট। এই আর কি। তো এক্স্যাক্টলি এটাই বেসিক্যালি যে আপওয়ার্কে ফাইবারের তুলনায় একটা অপরচুনিটি আমাদের কাছে আছে যে আমরা ডিরেক্টলি হচ্ছে জবে অ্যাপ্লাই করতে পারতেছি, এন্ড এইখানে আমরা খুব ইজিলি হচ্ছে মানে না চাইতেও আমরা চেষ্টা করলে ভালো মতো একটা জব আমরা গ্র্যাব করতে হ্যাঁ, পারছি। চেষ্টা করলে তো সম্ভব, এইখানে আমাদের আলটিমেটলি একটা সম্ভাবনা তৈরি হয় অন্তত। দ্যাটস ইট। সো যাই হোক, তো বেসিক্যালি আমরা মোটামুটি জানলাম যে আপওয়ার্ককে আমরা আমরা কেন চুজ করব, অন্যান্য সব প্ল্যাটফর্মের থেকে এখানে অপরচুনিটি মোটামুটি অনেক বেশি বলা যায়। সো এখানে আমরা একটা মিসকনসেপশনের কথা বললাম যে স্যাচুরেটেড যে বিষয়টা। হ্যাঁ, সো হ্যাঁ, এইটার ব্যাপারে আপনার মতামত কি? যে অনেকেই বলে যে আমি একটা জব পোস্ট হইতেছে, সাথে সাথে সেখানে 50-70টা প্রপোজাল পড়ে যায়। সো এটা আমি নর্মালি ওই জিনিসগুলো যখন প্রথম বিগিনার ছিলাম আমি এগুলো দেখছি। এন্ড সো এইখানে মানে যখন একটা প্রোফাইল নতুন থাকে, সো ওই টাইমটাতে প্রবলেম হয় যে কোনো রিভিউ থাকে না। সো এইখানে আমরা একটু পরে পর্যায়ে যাই, বাট আমরা ফার্স্ট হচ্ছে প্রোফাইল বিল্ড আপ নিয়ে একটু কথা বলি। যে আমরা যেহেতু রোড ম্যাপ ক্রিয়েট করতে চাইতেছি যে শুরু থেকে একদম হ্যাঁ। এন্ড পর্যন্ত আমরা কিভাবে হচ্ছে পুরো স্ট্র্যাটেজিটা বিল্ড করব। সো ফার্স্ট অফ অল আপনার কথার ভিতরে যেটা আপনি বলতেছিলেন, সো এখানে আমি দেখলাম যে ফার্স্ট আমাদের প্রোফাইলটা ভালো মতো অপটিমাইজ করা দরকার। সো এটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট আমি মনে করি। এনি প্ল্যাটফর্ম, সেটা আমরা যে কোনো জিনিস হোক, লাইক লিঙ্কডইন, ফেসবুক এন্ড যে কোনো জায়গাতেই যাই, সেখানে প্রোফাইল অপটিমাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট একটা পার্ট। সো প্রোফাইল অপটিমাইজেশনের উপরে আপনার যে ধরনের টিপস তারপরে অডিয়েন্সে বলতে চান, আর হচ্ছে যেটা আপনার জন্য কাজ করছেন অডিয়েন্স সবার জন্যই মোটামুটি কাজ করবে, এরকম কিছু শেয়ার করেন আর কি। প্রোফাইলটা আসলে কিভাবে সাজানো উচিত এটার ব্যাপারে। হ্যাঁ, অবশ্যই এটা তো বলতেই হবে, যেহেতু আমরা আপওয়ার্কের গাইডলাইন হিসেবেই পডকাস্টটা তৈরি করা, সেই হিসাবে প্রোফাইল অপটিমাইজেশন তো অবশ্যই আসবে। কিন্তু তার আগে আপনি যে জিজ্ঞেস করলেন যে স্যাচুরেশন বিষয়টা, স্যাচুরেশন তো থাকবেই, সেটা ডে বাই ডে তো অবশ্যই মার্কেট স্যাচুরেট হবে, সেটা সবাই জানে। কিন্তু আমি যদি বলি যে আমি আমি খুব বেশি দিন আগে তো মার্কেটে এন্ট্রি নেই নাই, বলছি যে 2023 সালের মাঝামাঝি সময়, তখনও কিন্তু একটা জবে জব পোস্ট হওয়ার দেখা গেল 5 মিনিটের ভিতরে বা 10 মিনিটের ভিতরে দেখলাম 20 থেকে 50টা অ্যাপ্লাই হয়ে যেত তখনও। আর এখন 2025 সালে আসলেও সেই 10 মিনিটে 20 থেকে 50টা অ্যাপ্লাই, মানে অ্যাপ্লাই কিন্তু এমন হয় নাই যে এখন 100টা হয়ে যেতেছে মানে 10 মিনিটে, একই কিন্তু আছে। হ্যাঁ, কিছুটা স্যাচুরেশন তো হইছেই, সেই জন্যই তো আপনার হলো স্ট্যান্ড আউট করতে হবে অবশ্যই। আপনি তো আর এখন তো এমন না যে আপনি কাজ শিখলেন কাজ পেয়ে গেলেন, এমন তো হবে না কখনোই, স্বাভাবিক। 100 জন ফ্রিল্যান্সার কাজ শিখলে, মানে 100 জন কাজ শিখলে তাদের ভিতর সবাই তো সাকসেস হবে না, এটা খুবই স্বাভাবিক। কিন্তু তারপরেও আপনার চেষ্টাটা তো আপনার করতে হবে, আপনার লেভেল আপনার আপ করতে হবে। এখন লাস্টলি যেটা বলেন প্রোফাইল অপটিমাইজেশন, প্রোফাইল অপটিমাইজেশন অবশ্যই ফ্যাক্ট, সেটা যে কোনো একটা প্ল্যাটফর্মই হইতে পারে। আপনি লিঙ্কডইন বলেন, ফাইবারে অবশ্যই আছে, ফাইবারেও আছে। ফাইবারে এসইও অপটিমাইজ করতে হয়, ওইটা আপনি আপনার এন্ড থেকে যতটা স্যাটিসফাইড হইতে পারেন ফাইবারে। কিন্তু ফাইবারে আপনি এসইও অপটিমাইজ করলেন মানে যে আপনার গিগ র্যাঙ্ক 1 নম্বর হয়ে গেল এমন না। আপওয়ার্কেও সেম, আপনি অপটিমাইজ করলেন মানে যে আপনার ইনভাইটেশন প্রতিদিন 10টা 20টা আসতে থাকবে এমন না। কিন্তু অপটিমাইজেশন আপনার পার্সোনাল স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে অবশ্যই অপটিমাইজেশনটার গুরুত্ব আছে, এবং ওইটা খুব বেশি না হইলেও একটা ইফেক্ট কিছু না কিছু থাকে। হয়তো বা বায়ার ইমপ্রেশন হোক, বা আপনি একটা জবে অ্যাপ্লাই করলেন তখন একটা বায়ার আপনার প্রোফাইলে ঢুকলো, যখন আপনার একটা প্রোফাইল ওয়েল অর্গানাইজড হবে, অবশ্যই এখানে একটা ইমপ্রেসের বিষয় থাকবেই। বা আপনার যেহেতু একটা প্রোফাইল আপনার ক্যারিয়ার, আপনার ফিউচার একটা প্রোফাইল, আপনি ভবিষ্যতে সুইচ করতেই পারেন বিভিন্ন জায়গায়, কিন্তু এই প্রোফাইলটা আপনার আজীবনই থাকবে। সেহেতু আপনার স্যাটিসফ্যাকশনের জায়গা থেকে প্রোফাইলটা 100% করে রাখা তো অবশ্যই জরুরি।
সেই হিসাবে আমি বলবো আপওয়ার্ক অপটিমাইজেশন যদি বলেন, আমি যদি টাইটেল থেকে শুরু করি, টাইটেলে ওদের নিয়ম আছে 70 ক্যারেক্টারের বেশি দেয়া যায় না। ওর ভিতরেই আপনি 10 জন আপনার ক্যাটাগরির 10 জন বেস্ট ফ্রিল্যান্সারদের একটু যাচাই করবেন। আপনি জব পোস্টের ফিড গুলায় যাবেন, ফিড গুলায় যাওয়ার পরে দেখবেন কোন রিলেটেড জব গুলা বেশি হয়। মানে কোন রিলেটেড বলতে তো আপনার জব গুলাই আসবে। আপনি যদি গ্রাফিক্স ডিজাইনার হন, গ্রাফিক ডিজাইনের জব গুলাই আসবে। ভিডিও এডিটর যদি হন, ভিডিও এডিটরের জব গুলাই আসবে। এখানে আমি শুধু আপনাকে বলতে পারি আপনি অ্যানালাইসিস করবেন, কিন্তু অ্যানালাইসিসটা কিভাবে করবেন এটা তো আমার হাতে কলমে দেখাই দেওয়া আসলে সম্ভব না, কিন্তু আপনার অ্যানালাইসিসটা করতে হবে, করাটা খুবই জরুরি। জব পোস্ট গুলা টাইটেল গুলা দেখবেন, জব পোস্ট গুলা ডেসক্রিপশন গুলা ফলো করবেন। আপনার ক্যাটাগরির বেস্ট ফ্রিল্যান্সার কারা তাদের প্রোফাইল গুলা একটু দেখলেন, ওভারভিউ করলেন, তাদের টাইটেল গুলা কিভাবে দেয়া আছে। আর লাস্টলি এগুলো তো দেখলেনই, কিন্তু আলটিমেটলি যারা অলরেডি আপনার ক্যাটাগরিতে টপ, তারা যদি টাইটেল ফাঁকাও রাখে তাইলেও তারা ইনভাইটেশন পাবে। মানে এটা নিয়ে খুব সমস্যা হয় না। আমি এরকমেরও দেখছি টাইটেল নাই, ডেসক্রিপশন নাই, কিন্তু তার 100K প্লাস ইনকাম হয়, কারণ তারা অলরেডি ওয়েল অর্গানাইজড ওই প্ল্যাটফর্মে। কিন্তু ওইটা আপনার বেলা একটু টেকনিক্যালি যাইতে হবে। ওইটা হলো নিশে এক্সপার্টিস। নিশে এক্সপার্টিসটা হলো, আমরা যদি নর্মালি ডিজিটাল মার্কেটার হই একজন, সে গিয়েই টাইটেল সবাই দেয় না, আমি সবার কথা বলবো না, কিন্তু সবাই আবার নিশে এক্সপার্টিসটাও করে না, করে কি তারা প্রফেশনাল ডিজিটাল মার্কেটার দিয়ে রাখে টাইটেলে, বা প্রোফাইলটা দিয়ে রাখে পুরা। সে ফেসবুক মার্কেটিং জানে, সে সোশ্যাল মিডিয়া মার্কেটিং জানে, সে ভিডিও এডিটিংও জানে, সে দেখা যায় যে এসইও জানে, সে দেখা যায় মানে ডিজিটাল মার্কেটিং এর ওভারঅল যা আছে সবই সে জানে, এরকম ভাবে সাজানো তার। কিন্তু আপনারে মানে মার্কেট প্লেসে জবগুলো আমি তো বললাম অ্যানালাইজ করার জন্য, এই জন্যই বললাম জবগুলো যখন আপনি অ্যানালাইজ করবেন তখন আপনি 100 জবে একজন দেখবেন সে তার রিকোয়ারমেন্ট ডিজিটাল মার্কেটার তার দরকার, কিন্তু তাও সে ডিজিটাল মার্কেটার টাইটেল ঠিকই দিছে, কিন্তু তার দরকার আলটিমেটলি একজন গুগল অ্যাডস এক্সপার্ট, বা তার দরকার এসইও এক্সপার্ট। এইখানেই আপনার ওই অ্যানালাইসিস গুলো আসে, যে আপনার জব পোস্ট গুলো অ্যানালাইসিস করবেন, তা দেখবেন যে তারা কোন কোন বিষয়ের উপরে তাদের আর কি ট্যালেন্ট হান্ট করে। তো এইখানে দেখবেন যে একদম নিশে এক্সপার্টিস আপনি যদি হইতে পারেন, আপনি নিশে এক্সপার্টিস বলতে আমি ফর এক্সাম্পল যদি গ্রাফিক ডিজাইনারের কথা বলি, আপনি দিবেন আমি ফ্লায়ার ডিজাইন করতে পারি, বা আমি দিবেন আমি ইউটিউবের থাম্বনেল ডিজাইন করতে পারি। আপনি এর থেকেও যদি আরো স্পেসিফিক যাইতে পারেন, ওই ক্ষেত্রে বেনিফিটটা হয় কি, আপনার কম্পিটিশন আস্তে আস্তে কমলো, হয়তো বা অপরচুনিটিও কমলো, কিন্তু কম্পিটিশন অনেক বেশি কমলো। কম্পিটিশন অনেক বেশি কমার কারণে একটা জব পোস্ট যখন হবে, আপনার হায়ার চান্স থাকে, মানে হায়ার মানে ইনভাইটেশন বেশি পাওয়ার, ইনভাইটেশন আসার। ইনভাইটেশনের জন্য আরো অনেকগুলা ফ্যাক্টর আছে, ওইগুলা ধাপে ধাপে আমি বলবো। এটা হচ্ছে ফার্স্টে আপনার নিশে স্পেসিফিক ওইটা সিলেক্ট করতে হবে, মাস্ট। নিশে আপনি বললাম তো ফ্লায়ার ডিজাইনার এক্সাম্পল দিলাম, ওইটা আপনারই রিসার্চ করতে হবে যে কি দিবেন আপনি, কিন্তু আমি বললাম জাস্ট ফ্লায়ার ডিজাইনার বা সোশ্যাল মিডিয়া ডিজাইনার বা ইউটিউব থাম্বনেল ডিজাইনার। সেক্ষেত্রে এসইও ইন্ডাস্ট্রি যদি আসি, আমার ইন্ডাস্ট্রি যেহেতু, এসইও তে আপনার আমরা জানি প্রোফাইল লিঙ্ক বিল্ডিং এটা খুবই মাইনর একটা স্কিল, মানে শুনতেও আমাদের কাছে উইয়ার্ড লাগে, হয়তোবা উইয়ার্ড লাগতে পারে। আমি যদি ওই স্কিল থেকেই কি বলা যায় কাজ পাই, তাহলে তো আমার সমস্যা নাই। আমার সমস্যা কোথায়, আমি যদি ওই স্কিলটা দিয়েই কাজ পাই, মানুষ যাই বলুক। তো যারা প্রোফাইল লিঙ্ক বিল্ডার এখনো কিন্তু খোঁজে, আমরা এসইও ইন্ডাস্ট্রিতে জানি ওইটা আদৌ কতটুকু কাজের বা না কাজের ওইটা জানি, কিন্তু প্রোফাইল লিঙ্ক বিল্ডার কিন্তু খোঁজে আলটিমেটলি অনেক বায়ারই। কেউ যদি প্রোফাইল লিঙ্ক বিল্ডার দিয়ে এই প্রোফাইলটা পুরো অপটিমাইজ করতে পারে, টাইটেল, ডেসক্রিপশন, পোর্টফোলিও, স্কিল ট্যাগ, তার প্রজেক্ট ক্যাটালগ, পুরো প্রোফাইল লিঙ্ক বিল্ডার দিয়ে যদি সে সাজায়, তার কিন্তু হায়ার চান্স থাকে যে কেউ যদি প্রোফাইল লিঙ্ক বিল্ডার খোঁজে তার প্রোফাইলটা পপ আপ হবে টপে। এক্সাম্পল জাস্ট, কিন্তু এটা আপনার রিসার্চ করতে হবে যে আমার টপ ইন্ডাস্ট্রির বা রিলেভেন্ট কাজ করতেছে তারা কি দিতেছে প্রোফাইলে। জব পোস্ট গুলো আসলে ফ্রিকোয়েন্টলি আপওয়ার্কে প্রতি সেকেন্ডেই জব পোস্ট হয়, বা প্রতি মিনিটেই দেখবেন আপনার ইন্ডাস্ট্রির কোনো না কোনো জব পোস্ট হয়।
ওই জব পোস্ট গুলো আপনাকে, আমি এই পডকাস্টটা দেখলেন যাই এই শুরু করে দিলেন প্রোফাইল লিঙ্ক বিল্ডার দেয়া প্রোফাইলে, না, এটা করলে হবেই না। আমি বইয়েও লিখছি যে আপনার আমি বললাম আর আপনি পড়ে দিয়ে শুরু করলেন, হবে না। আপনার মিনিমাম 15 দিন 1 মাস রিসার্চ করতে হবে প্ল্যাটফর্ম নিয়ে। আমি তো আগেই বললাম আমি মার্কেটে খুব বেশি দিন হয় না এন্ট্রি নিছি 2023-এর মাঝামাঝি, কিন্তু আমি এই টাইমটা পুরাটাই অল টাইম আমি যাইতাম, ফিডে যাইতাম, আমি ওই ব্রাউজার থেকে যাইয়া মানে প্রত্যেকটা জব থেকে শুরু করে A to Z আমার এরকমের হয়। মানে আমার বিভাগের, খুলনা বিভাগের, আমি তো খুলনা বিভাগের আপওয়ার্কে কার কার অ্যাকাউন্ট আছে, মানে সে টপ রেটেড হোক, টপ রেটেড প্লাস হোক, যেই হোক, মার্কেটে নতুন এন্ট্রি হোক, কোন কোন ক্যাটাগরি, আমি খুঁজি আপওয়ার্কে কারা কারা আছে, বা আমার স্থানীয় নিজস্ব রিলেটিভস বলেন বা ফ্রেন্ড সার্কেলের কেউ কি আপওয়ার্কে আছে কিনা। মানে আমি রিসার্চটা ওই লেভেলে করি, মানে আমার কনফিডেন্সটা এমন যে খুলনায় এমন কোনো প্রোফাইল নাই যে তার প্রোফাইলে আমি যাইনি। এরকম বাংলাদেশে বলা টাফ, বাংলাদেশে এটা তো বললে হবে না, অনেক ফ্রিল্যান্সার আছে, কিন্তু খুলনায় মোটামুটি রিনাউন্ড যারা আছে, আমি এদের কারো প্রোফাইলে যাইনি এরকম হয় না। মানে ওই লেভেলের রিসার্চ আমি করি, সে প্রোফাইলে কি দিছে, তার প্রোফাইলে ইউনিক কি আছে, কি দিলে ভালো হয়, কি দিলে না দিলে ভালো হয়, কোন জব পোস্টটা কোন ভাবে হইছে। জব পোস্ট ফ্রিকোয়েন্টলি, আপনার জব পোস্ট ফিডে সবসময় আসবে না, আপনার জব পোস্ট সার্চ দিতে হবে, রিলেভেন্ট সার্চ কোয়েরি দিয়া সার্চ দিতে হবে, কোন জব পোস্টটা হইতেছে, কোন জব পোস্টটা কোন কান্ট্রি থেকে করতেছে, কোন ক্লায়েন্টের চাহিদা কেমন। প্রত্যেকটা জিনিস আপনি রিসার্চ করার পরে আপনি একটা আলটিমেটলি একটা সলিউশনে পৌঁছাবেন যে আপনার প্রোফাইলটা কিভাবে সাজাইতে হবে। এটা গেল নিশে সিলেকশন। এরপরে আপনি টাইটেলটা দিবেন, আগেই বলছি টাইটেল ডেসক্রিপশন এটা ম্যাটারই না, আপনি যখন মানে একটা ব্যাচ পাবেন বা একটা পর্যায়ে চলে যাবেন, কিন্তু এটা আপনার একটা পার্সোনাল স্যাটিসফ্যাকশন, যা একটু দেখতেও তো একটা সৌন্দর্য আছে। টাইটেলটা 70 ক্যারেক্টারের ভিতরে দেওয়ার চেষ্টা করবেন, অডিয়েন্স যারা তাদের উদ্দেশ্যে বলা। আর ডেসক্রিপশনটা আমি, সরি ইন্টারাপ্ট করি, আমার কথায় হয়তোবা আমার আঞ্চলিকতা আসতে পারে, অডিয়েন্সদের উদ্দেশ্যেই বলা, আমার আঞ্চলিকতা আসতে পারে, আমি খুলনা, আমার কথাবার্তায় বরিশালের টানটা বেশি আসতে পারে। টানটা বলছি এটাও কিন্তু ডা বলছি, আসতেই পারে, কারণ আমি আঞ্চলিকতা বেশি আসে আমার কথায়, এটা আগেই অডিয়েন্সদের বলে নি। যাই হোক, এখন কথা হচ্ছে ডেসক্রিপশন আমি নর্মালি সাজেস্ট করি একটা স্টোরি টেলিং টাইপের। ডেসক্রিপশনটা পুরোটা হবে একটা স্টোরি টেলিং। চ্যাট জিপিটি গিয়া এখন ইদানিং মানে সবাই করে এটা, চ্যাট জিপিটি গিয়া ডেসক্রিপশন লিখে দাও, লিখে দেয় হাই দেয়ার আই এম মোহাম্মদ ইসলাম সজীব, এসইএস ওয়ার্ড ফর এত ইয়ার্স এক্সপিরিয়েন্স, এত ইন্ডাস্ট্রি কাজ। না, আমি সাজেস্ট ওইটা করি না। আপনার প্রোফাইলটা লুক্রেটিভ হইতে হবে, সোজা হিসাব, আপনি কি করছেন না করছেন। অবশ্যই টেকনিক্যালি আপনি এসইও অপটিমাইজ করবেন, টেকনিক্যালি আপনার সার্চ টার্ম গুলা ঢুকাবেন। আপনি এসইও নিয়ে কাজ করেন, গ্রাফিক ডিজাইন নিয়ে কাজ করেন, ওটা তো আলটিমেটলি আপনার বলার সাথে সাথে এমনিতেই আসবে, ওটা তো আর অপটিমাইজ করার কিছু নাই। স্টোরি টেলিং কিভাবে? স্টোরি টেলিং হচ্ছে আপনি কে সেটা তো অবশ্যই ডিসক্রিপশনে থাকবে, আপনি এর আগে কি কাজ করছেন, কাকে কিভাবে হেল্প করছেন, কোন ইন্ডাস্ট্রির, কতদিন ধরে কাজ করতেছেন, বা আপনার সম্পর্কে বায়ারদের প্রতিক্রিয়া কি রকমের, এইগুলা নিয়ে ওভারঅল যদি একটা স্টোরি টাইপের, যেটা আসলে দেখলে মনে হবে যে এখন তো এআই এর খুব মানে এআই এর কি বলবো, মানে সব জায়গায় এআই এআই অবস্থা। এআই ডেসক্রিপশনটা এআই এর মতো করা যাবে না, আপনার নিজের পার্সোনালাইজ করে তৈরি করতে হবে ওইখানে ডেসক্রিপশনটা। থার্ডলি আমি যদি সিরিয়ালি আসি, দেন আসবে আওয়ারলি একটা রেট। আওয়ারলি রেটটা আমি অলওয়েজ সাজেস্ট করি, এটা আমার সাথে অনেকে দ্বিমত পোষণ করতেই পারে, খুব স্বাভাবিক, কিন্তু একজন নতুন ফ্রিল্যান্সারদের জন্য আমাদের সাবকন্টিনেন্ট বাংলাদেশ, ভারত, ইন্ডিয়া, শ্রীলঙ্কা, যারা এশিয়ান আছে, আমি সাজেস্ট করব কম প্রাইস রাখার জন্য। আমি নিজেও $3 কাজ করছি, আমার ফার্স্ট আওয়ারলি কাজটা $3 করছি, যদি $3 আমার সিয়ার দেয়া ছিল না, $3 করছি। কারণ কি, একটা ক্লায়েন্ট ফ্রিল্যান্সার কেন খুঁজবে? মোস্ট প্রবাবলি এই জন্যই খুঁজবে, ফ্রিল্যান্সার খুঁজবে মোস্ট প্রবাবলি এই জন্যই, সে ইনস্ট্যান্ট করাই নেওয়ার জন্য খুঁজবে, প্লাস আবার কম রেটে করাই নেবে, এটাও তো অবশ্যই আছে, কারণ ইউএসএ বা অন্যান্য কান্ট্রিতে প্রত্যেকটা স্টেট ওয়াইজ একটা আওয়ারলি রেট দেয়া থাকে, $15, $20, ওইটার নিচে ওরা করাইতে পারে না চাইলেও। কিন্তু ওরা ফ্রিল্যান্সার খুঁজে নর্মালি, বেশিরভাগ ক্লায়েন্টই, সব ক্লায়েন্ট আমি বলবো না, বেশিরভাগ ক্লায়েন্টই একটু কম বাজেটেই করাইতে চায়, খুব স্বাভাবিক।
সেক্ষেত্রে আপনি যদি ওই অনেকে আছে যে মানে যদি দেখি ইন্ডাস্ট্রি টপ যখন দেখবেন, ইন্ডাস্ট্রি টপ অনেকে দেখবেন যে $100-150 দিয়ে রাখছে আওয়ারলি রেট। এবার ওইটা দেখে যদি আপনিও দিয়ে রাখেন $50, $60 বা $20 দিয়ে রাখেন, হবে না আপনার, হইতে পারে কিন্তু আপনার চান্স কমে যাবে কাজ পাওয়ার। খুব মানে ওইখানে একটা ফিল্টার করার অপশন আছে বায়ার এন্ড থেকে। জব পোস্ট করার পরে সে ফিল্টার করতে পারবে যে আমি এত রেটের ভিতরে একটা ফ্রিল্যান্সার চাই। তো যখন আপনার রেট ফর এক্সাম্পল $5 দেয়া থাকবে আওয়ারলি রেট, তখন সে যদি $100ও ফিল্টার করে, $5 কিন্তু $100 ভিতরে থাকতেছে। কিন্তু সে যদি কথার কথা $10 বিলো ফিল্টার করে, তখন আপনি যদি $15 বা $20 দিয়ে রাখেন, আপনি কিন্তু ফিল্টারের আওতায় পড়বেন না, আপনি অলরেডি ওইখানে আপনার গেম শেষ, ওই জায়গায় শেষ। তো আমি সাজেস্ট করি অলওয়েজ ফার্স্টের দিকে অবশ্যই, সেটা আমার সাথে তো বললাম অনেকেই এগ্রি হবে না, কিন্তু আমি আলটিমেটলি একটা ফ্রিল্যান্সার মার্কেটে আসে অনেক স্বপ্ন নিয়ে যে সে কাজ করবে, তার কষ্ট করাটা, কষ্ট সে জানে, কষ্ট জানার পরেও সে আসে, কিন্তু কষ্ট নিয়ে কিন্তু তার কোনো সমস্যা থাকে না, ওইটা সে এনজয় করে আরো, যত কম বাজেটই হোক। ফাইবারে $5 কাজ করাইতেছে না, $5 গিগ প্রাইস, কাজ করতেছে অনেক ফ্রিল্যান্সার। আপনার এখানে বাজেট কম দিয়ে সমস্যা কি? প্রাথমিক পর্যায়ে আমি কেন বলি, যেটা বলতেছিলাম, কারণ অনেকে বলে হাই বাজেট রাখার জন্য, হাই বাজেট রাখতে গিয়ে সে কাজই পায় না আলটিমেটলি, পরে সে হতাশায় ভোগে যে হ্যাঁ কাজ পাইলাম না। তা আপনার যেটা আলটিমেটলি স্বপ্ন পূরণের জন্য আসছেন, আপনি শুরু করেন আস্তে ধীরে, পরে আপনার অভিজ্ঞতাই যেরকম, আমি যদি বলি $3 কাজ করছি, আমার এখন আপওয়ার্কে আওয়ারলি রেট $22। আমার ভাই টপ রেটেড ব্যাস আমার আছে 100+ মানে সরি 100% জব। তাহলে আমারে তো সে $22 নিতে ইন্টারেস্ট হবেই, তো ওইটা তো আপনার বেলায় খাটবে না। আপনার অবশ্যই প্রাইসটা নর্মাল রাখার চেষ্টা করেন, রাখলে একটা আপনি অন্য অনেকের থেকে কম্পিটিশন আগাই গেলেন অলরেডি। থার্ডলি আসে পোর্টফোলিও। পোর্টফোলিও ফার্স্টের দিকে আপনার হয়তো বা থাকবে না, কাজ শিখে যেহেতু মার্কেটের সাথে সাথে এন্ট্রি নিছেন, তারপরেও ম্যানেজ করা সম্ভব। সম্ভব আপনার মেন্টর হোক বা আপনি প্র্যাকটিস পারপাস যে কাজগুলো করছেন সেইগুলো হোক, বায়ার ওইগুলো অতটা যাচাই করতে যাইতেছে না, 100-তে 1জন করবে যাচাই হয়তো বা, সবাই ওই রকমের দেখতে যাইতেছে না আপনি কোন কাজের করছেন বা কি নিশ এক্সপার্টিস। আপনি যেটা, আমি যেটা বললাম ফার্স্টেই, আপনি যে নিশটা সিলেক্ট করবেন এক্সাক্ট ওই নিশেরই যতগুলা 3টা 4টা 5টা যতগুলা পোর্টফোলিও দেবেন, ওই নিশেরই এক্সাক্ট মানে রিসার্চ করবেন যে পোর্টফোলিওটা আসলে স্ট্যান্ড আউট হয় কিভাবে। ওই স্ট্যান্ড আউট করার জন্য ওই নিশ স্পেসিফিক পোর্টফোলিও সিলেক্ট করবেন, পোর্টফোলিও দিবেন 3টা 5টা যা দেন, মানে দেখতে যেন খুবই সুন্দর হয়, মানে লুক্রেটিভ যেটা বলে আর কি। গেল, এরপরে আসবে আপনার ফিডব্যাক। তো প্রাথমিক পর্যায়ে নাই, ফিডব্যাকটা আসে এরপরে। ফিডব্যাক যেহেতু আপনার প্রাথমিক পর্যায়ে নেই, এরপরে আসবে প্রজেক্টের একটা বিষয় আসে। প্রজেক্টটা হলো ফাইবারে গিগের মতো। আহ, এখানেও নর্মালি কম প্রাইসই দেয় সবাই, কম প্রাইস দেয়, কারণ এখানে প্রজেক্টে 3টা স্টেপ আছে। তো ফাইবারের মতোই বেসিক, স্ট্যান্ডার্ড, প্রিমিয়াম 3টা প্রজেক্টের ইয়ে আছে। ওইখানে আপনি বেসিকে কমাই দিয়ে স্ট্যান্ডার্ড প্রিমিয়ামে বাড়াই দিতে পারেন চাইলে, সমস্যা নেই। তো ওইখানেও আপনি প্রজেক্টটা করবেন খুব নিশে স্পেসিফিক, যেটা আমি প্রথমেই বলছি, নিশে স্পেসিফিক নিশ সিলেক্ট করে আপনি ধরেন দিছেন ইউটিউব থাম্বনেল ডিজাইনার, আপনি এই প্রজেক্টটাও দেওয়ার চেষ্টা করেন প্রাথমিক পর্যায়ে ইউটিউব থাম্বনেল ডিজাইনার। তখন আপনার কিন্তু সিকোয়েন্স মেইনটেইন হইতেছে পুরো প্রোফাইলে একটা। আমি বলবো না দিলেই সাথে সাথে আপনি ইনভাইট পাবেন, এটা আমি ফার্স্টেই বলছি, কিন্তু খুব হাই চান্স থাকে বাকিদের থেকে আপনি আগাই যান। কারণ আমি দেখছি প্রোফাইলে, আমি বলছি যেহেতু আমি প্রচুর পরিমাণে প্রোফাইল রিসার্চ করি, যাদের দেখছি এরকমের উল্টা পাল্টা কাজ নিয়ে কাজ করে, মানে আমাদের কাছে মনে হয় যে কি একটা কাজ করে, কিন্তু ভাই কাজ কি একটা করে ওইটা দেখার তো আমার টাইম নেই, কিন্তু সে তো কাজ পাইতেছে। আমার তো দরকার কাজ পাওয়া, সে তো কাজ পাইতেছে, কিন্তু আপনি যখন কাজ পাবেন কিছু, তারপরে তো আপনি মডিফাই করতে পারতেছেন প্রোফাইল, সমস্যা নেই। তখন আপনার 2 4 5টা কাজ হবে, তখন মডিফাই করে আপনি পুরা আওয়ারলি রেট বাড়াই দেন, প্রজেক্টের প্রাইস বাড়াই দেন, প্রোফাইলটা অন্য অন্য ক্যাটাগরিতে কাজ মানে ভাগ করে দেন, সমস্যা নাই। প্রজেক্ট দিবেন 2 3টা, কারণ প্রজেক্টে অনেক সময় দেখা যায় আপনি কাজ না পাইলেও প্রজেক্টে লাকিলি অনেক সময় অর্ডার চলে আসে। লাকিলি না, ক্লায়েন্টের সার্চ কোয়েরির উপর ডিপেন্ড করে। সার্চে দেখা যায় যে আপনার প্রজেক্টের রিলেটেডই সে সার্চ দিয়ে ফেলছে, তখন তার কাছে চলে গেছে, হইতেই পারে। তো ওই অপরচুনিটিটাও তো মিস করা ঠিক হবে না। তো সেক্ষেত্রে প্রজেক্টটাও দিবেন, 2 3টা প্রজেক্ট আপনার রিলেটেড,
খুবই নিশে স্পেসিফিক, আমি আবারও বলবো খুবই নিশে স্পেসিফিক দেওয়ার ট্রাই করবেন। এরপরে যদি এমন কেউ হয় যে বাহিরে কাজ করছে অলরেডি, হয় যেরকম যেরকম আপনি ভাই লিঙ্কডইনের মাধ্যমে ক্লায়েন্ট বা বাহিরে এজেন্সির মাধ্যমে কাজ করেন, এরকমের যদি কেউ কাজ করে থাকে বা কাজ করাও লাগে না, মানে এটা আমি উৎসাহিত করবো না, ডিরেক্টলি বলা যাইতেছে না যে ফেক ভাবে, ফেক রিভিউ না, রিভিউ নেওয়ার জন্য বলবো না। ওইখানে আরো একটা অপশন আছে, থার্ড পার্টি প্ল্যাটফর্মের মাধ্যমে রিভিউ ম্যানুয়ালি নেওয়া যায়, সেটা লিঙ্কডইন থেকেই প্রবাবলি পরে ইনভাইট করা যায় বায়ারকে যে আমার একটা রিভিউ দাও। ওটা কোনো না, ফল্ট না, ওটা ওর আপওয়ার্ক কি রিকমেন্ড করে। ওইখানেও যদি আপনি ওই নিচটারই মেনটেন করতে পারেন যে আপনি হ্যাঁ থাম্বনেল ডিজাইনার, বায়ারও আপনার রিভিউ দিয়েছে আপনি থাম্বনেল ডিজাইন খুব ভালো করছেন, এরকম 2-3টা আপনার বায়ার হইতে হবে এমনও না, ম্যানেজ করেন লিঙ্কডইনে কানেকশন তো তৈরি করা খুবই ইজি, এরকম ম্যানেজ করেন কাউরে না কাউরে, বাহিরের কাউরে হোক, আপনার বড় বড় ভাই না বাংলাদেশি হইলে ওইটা একটা রিস্কে পড়ে যাওয়ার চান্স থাকে। বাইরের আপনার অনেক কানেকশন তৈরি হবে, কানেকশনের মাধ্যমে কাউরে খুব রিলেশন একটা ভালো বিল্ড আপ করে ওর কাছ থেকে রিভিউ নেন, 3-4টা নিলেন। ওটাও আবার ওই যে বললাম থাম্বনেল ডিজাইনার, থাম্বনেল ডিজাইনার বললাম এই জন্য গ্রাফিক ডিজাইনার যারা দেখবেন এখন যাই থাম্বনেল ডিজাইনার দেওয়া শুরু করবেন এরকম কিছু না, বলছি আগে রিসার্চ করবেন কোন রিলেটেড জব গুলা বেশি হয়, আপনার মার্কেটে কারা অলরেডি আছে তারা কিভাবে করতেছে, তারপরে সিলেক্ট করবেন যে কোনো একটা নিশে প্রথমে এন্ট্রি নেয়ার। তখন আপনার লক্ষ্যটাও একটা খুবই স্পেসিফিক হবে, আপনার প্রত্যেকটা কভার লেটারও দেখবেন যে এখন দিতেছেন ফ্লায়ার ডিজাইনার, তখন থাম্বনেল ডিজাইনার, তখন সোশ্যাল মিডিয়া ডিজাইনার, তখন সোশ্যাল মিডিয়া ম্যানেজমেন্ট, মানে এলোমেলো হবে না, আপনার কভার লেটারও দেখবেন যে স্ট্যান্ড আউট হবে সবার থেকে। তারপরে যদি আসি, তারপরে গুলা তো বেসিক মনে হয়, ওগুলা কি একাডেমিক সার্টিফিকেট অ্যাড করা যায়, তারপরে আপনার ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করা যায়, ল্যাঙ্গুয়েজ তো মাস্ট, আপনার ইংলিশ ফ্লুয়েন্ট, মানে ফ্লুয়েন্ট না হন ফ্লুয়েন্ট দিবেন, ফ্লুয়েন্ট দিতে হবে, কিছু করার নাই, ফ্লুয়েন্ট আমিও না, অনেকেই হয় না, কিন্তু ফ্লুয়েন্ট দিবেন। ফ্লুয়েন্টে আপনার ফার্স্ট 3টা প্রজেক্টে যদি কমিউনিকেশনে 5 স্টার পান, ওইখানে ফ্লুয়েন্ট অটোমেটিক ভেরিফাইড হয়ে যায়, ভেরিফাইড না হইলেও প্রবলেম না, ফ্লুয়েন্ট দিলে ওইটা আপনার ক্লায়েন্ট যখন কি বলে ওইটারে ফিল্টার করে, ফিল্টারে ফ্লুয়েন্টের একটা অপশন আসে, ওইখানে আপনার হাই চান্স থাকে। ওইখানে কেউ নেটিভ দেয় না, ফ্লুয়েন্টই দেয় ম্যাক্সিমাম। ফ্লুয়েন্ট দিলে আপনার ওইখানে ফ্লুয়েন্ট না, কিন্তু ফ্লুয়েন্ট দিবেন, দেওয়ার পরে আস্তে আস্তে ফ্লুয়েন্ট হওয়ার চেষ্টা করবেন। আর হচ্ছে গিয়া বাংলাটা তো অবশ্যই নেটিভ রাখবেন। বাংলাটা নেটিভ রাখার কারণ কি, অনেকে বাংলাটা রাখে না, মানে মনে করে যেন বাংলা রাখলে কি একটা মনে হবে, মনে করে অনেকেই, আমিও প্রথমে রাখি নাই। তো বাংলা রাখলে সুবিধা কি, আমরা যে যাই মনে করি না কেন, এরকমের অনেক এজেন্সি অনেক ক্লায়েন্ট আছে যারা স্পেসিফিক বাংলাদেশি ফ্রিল্যান্সারই খোঁজে, অনেকেই আছে, মানে আমি এটা আমার দেখা, বা আমি অলরেডি যে বললাম না এক বছর ধরে যার সাথে কন্ট্রাক্ট, ও বাংলাদেশি খুঁজছে, এই জন্যই আমার লাকিলি খুবই ফেভার হয়েছে আর কি। তো বাংলাদেশের কথা কেন বললাম, বাংলাদেশের কথা বললাম এই কারণে যে অনেকে আছে বাংলাদেশি ফ্রিল্যান্সার খুঁজে, প্লাস ও ফিল্টার করে দেয় যে বাংলা ল্যাঙ্গুয়েজেরই হইতে হবে, বা বাংলার উপরেও প্রজেক্ট আছে, বাংলা কপিরাইটিং বলেন, যারা কপিরাইটিং করেন বাংলা কপিরাইটারই সে খুঁজে। যখন আপনি বাংলাটা দিবেন তখন কিন্তু আপনার হাইলি চান্স থাকে ওই জবে আপনার ইনভাইটেশন পাওয়ার, বা আপনি যদি অ্যাপ্লাইও করেন, ওই অ্যাপ্লাই আপনার একটা ভালো পজিশন ধরে রাখাও সম্ভব বাংলাটা দিলে। বাংলা দিলে তো সমস্যা নেই, আপনি বাংলাদেশি, সে তো বুঝতেই পারতেছে যে আপনার প্লেস খুলনা বাংলাদেশ, বগুড়া বাংলাদেশ, তাহলে আপনি প্রোফাইলে বাংলাটা দিলে সমস্যা নাই। তো এগুলো প্রোফাইলের পার্ট, এটা ইনিশিয়াল। তারপরে আপনি যখন একটু অভিজ্ঞ হবেন আস্তে ধীরে, আপনার ওইখানে স্পেশালাইজ প্রোফাইলের একটা অপশন আছে, স্পেশালাইজ প্রোফাইল 2টা দেয়া যায়, একটা মেইন প্রোফাইল, 2টা স্পেশালাইজ প্রোফাইল। স্পেশালাইজ প্রোফাইলে আমি যদি আমার কথা বলি, আমার মেইন প্রোফাইলে এসইও, স্পেশালাইজ প্রোফাইলে লোকাল এসইও, আরেকটা স্পেশালাইজ প্রোফাইলে আমি ফার্স্টে আমার মার্কেটে এন্ট্রি তো ওয়েব ডিজাইন থেকে, তারপরে সিএমএস ওয়ার্ডপ্রেসটা শিখছিলাম, ওই জন্য থার্ড প্রোফাইলে আমার সিএমএস ডেভেলপমেন্ট দেয়া, মানে ওইটা আমি অ্যাডভান্টেজটা এই কারণে নিই, যখন সিএমএস ডেভেলপমেন্টের ইজি জব হয় আমি ওই প্রোফাইলটা দিয়ে অ্যাপ্লাই করি, আর ওই প্রোফাইলে আমার আওয়ারলি রেটটাও বাড়ানো। এখানে আরেকটা জিনিস আসে, 3টা প্রোফাইল যেহেতু আছে,
ইনিশিয়ালি দরকার নাই, কিন্তু এটার অ্যাডভান্টেজ কিছুদিন পরে নেওয়া যায়। কিভাবে নেওয়া যায়? অ্যাপ্লাই এর বিষয়ে তো আমি আসবো হয়তোবা ভাই, হ্যাঁ, আপকামিং অবশ্যই। অ্যাপ্লাই এর তখন হচ্ছে গিয়া অনেক জবে কি বলবো, রিকোয়ারমেন্ট তো ভিন্ন প্রত্যেকটা জবের হুম, আওয়ারলি রেটের ডিস্টেন্সটাও ভিন্ন থাকে। ডিস্টেন্স বলতে রেটের, হ্যাঁ, রেটের ডিস্টেন্সটাও ভিন্ন থাকে। তো ওইখানে আপনার যে প্রোফাইলের সাথে ওই রেটটা বা ওই জবটা সুইট করবে বেশি, ওই প্রোফাইলটা দিয়ে আপনি অ্যাপ্লাই করবেন। তো আমার আহ, একটা প্রোফাইল এমনও আছে যে $50 আওয়ারলি রেট দেয়া, সিএমএস ডেভেলপমেন্ট যেটা। তো আমি যদি একটা জব দেখি সিএমএস, নর্মাল সিএমএস প্লাস এসইও মিক্স করে তো হায়ার করে অনেকেই। তো আমি যখন দেখবো সিএমএস প্লাস এসইও দিয়ে মিক্স করে কেউ একটা জব পোস্ট করছে, এটা তার ওই ধরনের ট্যালেন্ট দরকার, তখন তো আমি আমার নর্মাল প্রোফাইল দিয়ে করবো না, কারণ আমার নর্মাল প্রোফাইল এসইও, ওখানে সিএমএস নাই। তখন আমি সিএমএস ডেভেলপমেন্টের যে প্রোফাইলটা আছে ওইটা দিয়ে অ্যাপ্লাই করব। প্লাস আবার যদি হায়ার রেটের হয়, আমি হায়ার রেট দিয়েও অ্যাপ্লাই করতে পারতেছি। যেটা আমি নর্মাল, আমার যদি কেউ যদি মেইন প্রোফাইলে $5 দিয়ে রাখে, কিন্তু জবের আওয়ারলি রেটের পরিমাণ হচ্ছে সে ক্লায়েন্ট দিতে ইচ্ছুক 20 থেকে 50, 20 থেকে 50, ওইখানে আপনি যদি অফার করেন $5, মানে খুবই অকওয়ার্ড, এটা এটা হওয়ার কথা না। $5 সে দিতেই চাইতেছে 20 থেকে 50, আপনি অফার করলেন $5, হইতেছে না। আবার আপনি $20 দিতে পারতেছেন না, কারণ আপনার প্রোফাইলের লিমিট $5। ওই জন্য আপনি স্পেশালাইজ প্রোফাইল গুলো ক্রিয়েট করে রাখবেন ওইখানে। ওই মার্কেট রিসার্চ করার পর আপনি বুঝবেন যে এটার আমার হাই রাখা উচিত না লো রাখা উচিত। ওই জবের রিকোয়ারমেন্টে যেটা পূরণ হবে ওই প্রোফাইলটা দিয়ে আপনি তখন অ্যাপ্লাই করবেন। এইখানে স্পেশালাইজ প্রোফাইলটা খুবই কার্যকর, যেটা আমি মূল প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করতে পারি না, আমার রিকোয়ারমেন্টে পুরো হয় না, আমি ওইটা স্পেশালাইজ প্রোফাইল দিয়ে অ্যাপ্লাই করি। আমার ওর জবের স্পেসিফিকেশনও পূরণ হইলো, আমার আওয়ারলি রেটটাও আমি হাই ভাবে করতে পারলাম। এই হচ্ছে প্রোফাইল অপটিমাইজেশনের বিষয়। ও, আমি একটা মেইন বিষয় মিস করছি, ওইটা হইলো স্কিল ট্যাগ। স্কিল ট্যাগটা খুবই গুরুত্বপূর্ণ, এইটা আমি লাস্ট রিয়েলাইজ করছি। আমার ইনভাইটেশন আসে না, আমি অ্যাপ্লাইয়ে মোটামুটি, আমি বলবো না টপ, কিন্তু আমি মোটামুটি ভালো। এটা হওয়ার কারণ হচ্ছে আমি প্রথম দিকে ইনভাইট পাইতাম না। ইনভাইট যারা মার্কেটে এন্ট্রি করে অনেকেই আছে ইনভাইট পায়, প্রচুর পরিমাণে ইনভাইট পায়। ওরা ওইভাবে ইনভাইট পাওয়ার জন্য ওরা আর মার্কেটটা অত ভালোভাবে রিসার্চ করে না। ইনভাইট পাওয়ার কারণে ওরা ভাবে তো ইনভাইটই পাইছি, তাহলে তো এইভাবেই মনে হয়। রিসার্চ না করার কারণে যখন ইনভাইটটা একটা টাইমে বন্ধ হয়ে যায়, ইনভাইট বন্ধ হইতেই পারে, স্বাভাবিক, খুব স্বাভাবিক। ফাইবারে যেমন আপনার গিগ ডাউন হইতে পারে, আপওয়ার্কেও আপনার ইনভাইট পাওয়া বন্ধ হইতে পারে, কিন্তু ওই তখনই আপনার ওই অ্যাপ্লিকেশনটা খোলা থাকবে, অ্যাপ্লিকেশনের পথটা। তো ইনভাইটটা আমি প্রথম দিকে পাই না, এই জন্য আমার অ্যাপ্লাই স্ট্যান্ড আউট হইতে হয়েছে, অ্যাপ্লাই খুব ভালো করতে হয়েছে, অ্যাপ্লাই এর জন্য আমার রিসার্চ করতে হয়েছে। লাস্ট আমি যখন আমার 100% জব সাকসেস পূরণ হয় অনেকদিন পরে, বা মোটামুটি একটা আর্নিং লেভেলে আসছি, তখন আমার একটা ইনভাইট আসছে। ওই ইনভাইটটা আমি একটু ফলো করছি জবে গিয়া। ও 15টা স্কিল ট্যাগ সেট করছে, মানে ক্লায়েন্ট এন্ড থেকেও স্কিল ট্যাগ সেট করা যায় জবে। হুম, 15টা স্কিল ট্যাগ সেট করছে। প্লাস আমি আমার প্রোফাইল, আমার একটু সন্দেহ হওয়ার পরে আমি আমার প্রোফাইলেও গেছি, প্রোফাইলে যাওয়ার পরে দেখছি আমার প্রোফাইলের 15টা স্কিল ট্যাগ, ফ্রিল্যান্সারও দেওয়ার অপশন থাকে। মানে আমার প্রোফাইলের 15টা স্কিল ট্যাগ আর ওর জব পোস্টের 15টা স্কিল ট্যাগ পুরা সিকোয়েন্স প্লাস সেম, A to Z, মানে ওর সিকোয়েন্স প্লাস স্কিল ট্যাগ দুইটা একই, আমারটার সাথে ওরটা পারফেক্ট যে ম্যাচ হয়েছে। প্লাস আমি ইনভাইটও পাইছি। তখন আমার মাথায় এই জিনিসটা ক্যাচ করলো যে তাইলে স্কিল ট্যাগের এখানে বিশাল একটা ফ্যাক্ট আছে, যেটা হচ্ছে নর্মালি তো ম্যাচ হওয়ার কথা না, স্কিল ট্যাগের অনেক অপশন আছে, ও চাইলে যে কোনোটাই সিলেক্ট করতে পারতো, হুম, কিন্তু একদম আমার যেগুলা দেয়া প্রোফাইলে ওইগুলা ওর জবেও সিলেক্ট করছে, তখন হচ্ছে কি আমার কাছে ইনভাইটেশনটা আসছে। তাহলে এখানে আপনার স্কিল ট্যাগের অবশ্যই গুরুত্ব দিতেই হবে। আর স্কিল ট্যাগের এটা যদি বাদও দেই আমি, স্কিল ট্যাগটা আপনি যখন দিবেন, স্কিল ট্যাগের রিলেভেন্ট অনুযায়ী আপনার কাছে জব সাজেস্ট করবে। স্কিল ট্যাগ আপনি কোনো একটা মিস করলেন মানে ওই জবটাই আপনি মিস করলেন, তাহলে তো হুম। হইলো না। সেক্ষেত্রে আমি স্কিল ট্যাগের জন্য সাজেস্ট করি কি, আবারও আমার বইয়ের কথা বলতে হয়, বইয়ে আমার এটা বলা আছে ডিটেলস, বইয়ের আমি প্রমোশন পারপাস না, প্রমোশন একদমই না আমার বইয়ের, কিন্তু প্রমোশন বইয়ে বলা আছে স্কিল ট্যাগটা এইভাবে অ্যানালাইজ করার জন্য।
যে আপনি জব ওপেন করবেন 5 থেকে 10টা মিনিমাম, রিসার্চের সময় এগুলা জব ওপেন করবেন আপনার স্কিলের, আপনার ক্যাটাগরির টপ ফ্রিল্যান্সারদের সার্চ দিয়ে তাদের প্রোফাইল গুলা নিবেন, নেয়ার পরে ওদের প্রত্যেকটা স্কিল ট্যাগ কপি করবেন, কপি করার পরে একটা নোটপ্যাডে রাখেন বা গুগল ডকে রাখবেন, বা ফ্রিকোয়েন্টলি যে জব পোস্ট গুলো হয়, জব পোস্ট গুলো ওপেন করার পর ওই ওপেন করা জব পোস্ট গুলোও যে স্কিল ট্যাগ গুলো দেখবেন, মানে আপনার রিলেটেড। এখন আপনি যে বললাম নিশ রিলেটেড যেগুলো আর কি স্পেসিফিক, ওই রিলেটেড একটু এদিক ওদিকে যাওয়ার ট্রাই করবেন না, আপনার নিশের জব গুলাই বা নিশের প্রোফাইল গুলাই ওপেন করবেন। ওই স্কিল ট্যাগ গুলো ওপেন করার পরে স্কিল ট্যাগ গুলার একটা প্যাটার্ন বোঝার ট্রাই করবেন। প্যাটার্ন বলতে মানে কোন ট্যাগ গুলা কমনলি সব ফ্রিল্যান্সাররা ইউজ করছে, কোন ট্যাগ গুলা সব ক্লায়েন্টরা তাদের জবে ইউজ করেই নরমালি, এমন কিছু ট্যাগ আছে যেগুলো কমন ইউজ হবেই। যেরকম আমাদের এসইও এর জন্য যদি কেউ হায়ার করে, সে খুব স্বাভাবিক যে অন পেজ এসইও অফ পেজ এসইও দেবেই। এরকমের 10টা ট্যাগ আপনি কমন পাবেনই, যে কমন সবাই ইউজ করে। বাকি 5টা ট্যাগ আপনার, ওইটা 5টা ট্যাগে আপনার স্ট্যান্ড আউট হইতে হবে। 5টা ট্যাগ আপনার এমন খুঁজতে হবে, ওইটা কারো কাছ থেকে কপি করবেন না। ওই 5টা ট্যাগ খুঁজবেন, আপনি ফ্রিকোয়েন্টলি যে জব পোস্ট গুলো হয় প্রত্যেকটা জব ওপেন করে রাখবেন প্রত্যেকটা ট্যাবে। তাহলে ওই জব পোস্ট গুলায় মানে কমন আছে কোন ট্যাগ গুলা বেশি, জব পোস্ট গুলায় কোন ট্যাগ গুলা। তো আমি যদি রিভিল করি আমাদের এসইও ইন্ডাস্ট্রির অর্গানিক ট্রাফিক গ্রোথ একটা স্কিল ট্যাগ আছে ফর এক্সাম্পল, অন্যদের ক্ষেত্রে অন্যটা হইতে পারে, সেটা তো অবশ্যই আপনাদের রিসার্চ করতে হবে, রিসার্চের কোনো বিকল্পই নেই। আমার এই কথাগুলো বা আমার বইয়ে ম্যাজিক কিছু নাই, আপনার আলটিমেটলি রিসার্চ করতে হবে। তারপরে হচ্ছে গিয়ে কি বলা দিছিলাম, ওইটা হচ্ছে অর্গানিক ট্রাফিক গ্রোথ। এই স্কিল ট্যাগটা আমি অনেকগুলা জব, আমি এটা প্রথমে দিই না, এটা আমি রিসেন্ট দিছি। রিসেন্ট দেওয়ার কারণ হচ্ছে আমি কিছু জব ওপেন করার পরে ম্যাক্সিমাম 10টা জবে আমি 6 থেকে 7টা জবেই এরকমের পাই যে ওরা অর্গানিক ট্রাফিক গ্রোথ এই স্কিলটা একটা জবে আছে। জবে থাকার কারণে, কারণ ওই অর্গানিক ট্রাফিক গ্রোথ ওই ক্লায়েন্ট যখন জব পোস্ট করে তখন ওদের কাছে সাজেস্টই হয় এই স্কিল ট্যাগ গুলা, যে কোন কোন স্কিল ট্যাগ দিবেন, তার ওইটা ফার্স্ট স্টেজেই থাকে আমি জানি। কিন্তু এই স্কিল ট্যাগটা আমি খুব বেশি ফ্রিল্যান্স দেখছি, দেখি নাই তা না, কিন্তু খুব বেশি ফ্রিল্যান্সারদের প্রোফাইলে দেখি নাই। তো ওইটা আমি অ্যাড করছি, এরকম আমি বেশ 2টা 3টা অ্যাড করছি, ওইটা আমার স্কিলের রিলেটেডই যদিও। ওই করার পরেই কিন্তু আমার এই কাহিনীটা, ওই যে বললাম 15টা স্কিল ট্যাগ আমার একদম মিলে মানে গেছে। ওটা আর এক মিলে গেছে। ওইটা কিন্তু ওইটা করার পরে, অন্যভাবেও হইতে পারতো কিন্তু ওইটা হওয়ার পরে হইছে, মানে সেটা আপনার যেভাবেই হোক। তো এইভাবে আপনার জব পোস্ট রিসার্চ কইরা বা ক্লায়েন্ট টপ ফ্রিল্যান্সারদের প্রোফাইল রিসার্চ কইরা যেভাবেই হোক আপনার স্কিল ট্যাগ গুলা যাচাই করতে হবে। যাচাই করার পরে ওইগুলা 15টা বেস্ট, আপনার ইন্ডাস্ট্রির টপ, আপনার নিশের টপ স্কিল ট্যাগ গুলো আপনার প্রোফাইলে সিলেক্ট করতে হবে। মোটামুটি এটাই প্রোফাইল অপটিমাইজেশনের আমার মনে হয় কভার করছি। এর বাইরে প্রোফাইল অপটিমাইজেশনের বাকিটা আপনারই অনগোয়িং। আপনি যখন নতুন স্কিল গেইন করবেন, নতুন জব পোস্ট দেখবেন, ইন্ডাস্ট্রি প্রতিনিয়তই চেঞ্জ হবে, ফ্রিল্যান্সাররাও তাদের প্রোফাইল প্রতিনিয়তই আপডেট করবে, তখন আপনি আস্তে ধীরে বুঝতেই পারবেন যে কি করা উচিত কি করা উচিত না। কিন্তু ইনিশিয়াল স্টেজে এটাই আপনার জন্য আলটিমেট গাইড আমি মনে করি। এটা আমি প্রোফাইল অপটিমাইজেশনে এর বাইরে মনে হয় নাই। পডকাস্টের বাকি অংশে যদি মনে পড়ে আমি বলবো, সমস্যা নেই। আচ্ছা, তো আমরা বেসিক্যালি হচ্ছে প্রোফাইল নিয়ে অনেক বেশি কথা বলে ফেলাইছি, তো অনেক লং হয়ে গেছে। আমরা বেশি লং করতে চাই না, বাট আমরা চাইতেছি যে এটা একটু ইফেক্টিভ করতে। তো যাই হোক, বাট হ্যাঁ, হ্যাঁ। আপওয়ার্কের আমি যতটুকু আমার এক্সপিরিয়েন্স আছে সেটা থেকে আমিও বুঝি যে প্রোফাইলটা সবচেয়ে বেশি স্ট্রং একটা ক্রেডিবিলিটি ক্যারি করে। সো এই জন্য আমরা এটার পিছনে একটু বেশি সময় নিলাম। সো কি টেকওয়ে এটাই যে আমাদেরকে হচ্ছে আমাদের টপ কম্পিটিটরদেরকে রিসার্চ করতে হবে যারা ইন্ডাস্ট্রিতে ভালো করতেছে। আর আপনি যেটা স্পেসিফিক বললেন যে একটা নিশ ব্রেকডাউন করে আগানোটা সবচেয়ে বেস্ট অ্যাজ এ বিগিনার। দেন আপনি আস্তে আস্তে সেটার সিচুয়েশন বুঝে তারপর সেটা আপনি স্কেল করবেন আস্তে আস্তে। তারপর প্রাইজিং যে স্ট্র্যাটেজি সেটা আপনি শেয়ার করলেন, সবকিছুই ইমপ্রেসিভ, ভালো লাগছে। সো বেসিক্যালি আমরা বুঝলাম যে আমাদের প্রোফাইলটাকে অপটিমাইজ করা দরকার। সো এবার আমরা হচ্ছে আমরা প্রপোজালে আসি। সো এটার পরে আমরা মোটামুটি এন্ড করে দিব, বেশি আর বাড়াবো না।
সো প্রপোজালটা আমরা শর্টে বোঝার চেষ্টা করি যে কিভাবে আসলে আমরা অ্যাপ্লাই করলে ভালো একটা রেসপন্স পাওয়া সম্ভব। সো আমরা যেটা জানি যে প্রপোজাল শুধু সেন্স দিয়ে প্রপোজালে বিট করলেই লাভ নাই। সেইখানে একটা আমি বেসিক্যালি মানে এটা আমি এমনি বলতেছি যে আমি আপনার বইটা কিন্তু পড়ছি। তো সেইখানে আপনি একটা জিনিস শেয়ার করছিলেন যে ক্লায়েন্ট সাইকোলজি বোঝাটা সবচেয়ে ইম্পর্টেন্ট। তো সেটা না বুঝে যদি আমরা অ্যাপ্লাই করি সেখান থেকে রিপ্লাই পাওয়ার চান্স খুবই লেস। সো এই ক্লায়েন্ট সাইকোলজিটা মেনটেন করে আমরা বেসিক্যালি কিভাবে মানে বিট করলে আমরা সেখান থেকে সেখানে একটা এক্সপেক্ট করতে পারি যে আমরা জবটা পাইতে পারি। তো এই খুব শর্ট ওয়েতে আমরা জানতে চাই আর কি। শুরু করি, শর্ট হবে কিনা জানি না। কথা হচ্ছে আমি আগেই বলছি ইনভাইটেশনের একটা বিষয় আছে আপওয়ার্কে, আর একটা হচ্ছে অ্যাপ্লাই এর বিষয় আছে। ইনভাইটেশনের বিষয়টা আপনি যদি খুব লাকি হন, প্রোফাইলটা খুব অপটিমাইজড হয়, আপনার হবে। এটা আপওয়ার্ক অ্যালগোরিদমই নির্ধারণ করবে যে আপনি পাবেন কিনা। সেটা হইলে ভালো, খুবই ভালো। কিন্তু অ্যাপ্লাইটা পুরোটাই বলবো না, মানে অনেকটাই আপনার হাতে অ্যাপ্লাইটা। আর অ্যাপ্লাইটা আমি বললাম তো, আমি অ্যাপ্লাইতে ভালো হওয়ার কারণ হচ্ছে আমি প্রথম দিকে ইনভাইটেশন পাইনি, আমার অ্যাপ্লাইতে স্ট্যান্ড আউট করতে হয়েছে। তো এখন কথা হচ্ছে প্রতিনিয়ত, প্রতি সেকেন্ডে, প্রতি মিনিটে জব পোস্ট হয় আপওয়ার্ক ফিডে। আপনি যখন স্কিল ট্যাগ গুলা সাজাবেন তখন ওই স্কিল ট্যাগের আন্ডারে জব পোস্ট গুলো আসতে থাকবে। এখানে আরেকটা জরুরি, আমি মনে হয় এটা বলছি কিনা, জব সার্চ দেওয়ার বিষয়টা। জব আপনার সার্চ দিতে হবে ফ্রিকুয়েন্টলি, প্রত্যেকটা বিষয়ের উপরে আপনার জব, মানে আপনার নিশে প্রত্যেকটা বিষয়ের উপর জব সার্চের উপর থাকতে হবে। সার্চ, এই বিষয়টাও আমি সার্চ প্রথম থেকেই করতাম, কিন্তু সার্চের ইম্পর্টেন্সটা আমি কখন বুঝতে পারি, আমি রিসেন্টলি একটা জব পোস্ট দেখি, জব পোস্টে ওই ক্লায়েন্ট কোনো স্কিল ট্যাগ সিলেক্ট করে নাই। মানে স্কিল ট্যাগ সিলেক্ট করে নাই বলতে, স্কিল ট্যাগ সিলেক্ট যেটা একটা অপশন আসে জব পোস্টের সময়, তো স্কিল ট্যাগ সিলেক্ট না করেও স্কিপ করা যায়, জব পোস্টটা করা যায়। এখন স্কিল ট্যাগ সে সিলেক্ট করে না, সেটা তার মর্জি। কিন্তু হয় কি, স্কিল ট্যাগ সিলেক্ট না করার কারণে এখন ওই জবটা তাহলে কার কাছে যাবে? স্কিল ট্যাগের মাধ্যমেই তো আপওয়ার্ক নির্ধারণ করে যে এই জবটা কার কাছে যাবে। স্কিল ট্যাগ না দেওয়ার কারণে ওই জবটা খুব লেস চান্স থাকে কোনো ফ্রিল্যান্সারের সামনে যাওয়ার খুব লেস চান্স থাকে। ওই জবগুলা কারো সামনে যায় না। ওইটা আমি রিসেন্ট একটা জব সার্চ দিয়ে ওইটা আমি পাইছি, খুবই ইন্টারেস্টিং লাগছে ওইটা। জবটা আমি সার্চ দেওয়ার পরে একটা দুইটা পেজ পরেই আমি জবটা আসছে পরে ঢুকে দেখি কোনো স্কিল ট্যাগ নাই, আর জব অনেকক্ষণ হয়ে গেছে, কোনো অ্যাপ্লাই নাই। তখন আমি বুঝতে পারলাম এই জবটা কোনো ফ্রিল্যান্সারের সামনে যায় না, কোনো অ্যাপ্লাই নাই। তখন তার মানে আপনি যখন ফ্রিকোয়েন্টলি সার্চ দিবেন, লাকিলি হইতেই পারে এরকমের জব আপনার সামনে পড়বে যেগুলো কোনো স্কিল ট্যাগ নাই, বা স্কিল ট্যাগ থাকলেও ফ্রিকোয়েন্টলি জব পোস্ট হওয়ার কারণে এমন অনেক জব থাকে যেগুলো ফ্রিল্যান্সার মিস করে ফেলে। স্বাভাবিক, আমরা 24 ঘন্টা অ্যাক্টিভ থাকি না, মিস হয়েই যেতে পারে, যেগুলো আপনি জব সার্চের মাধ্যমে ধরার চেষ্টা করবেন। তো ওইখানে লেস কম্পিটিটিভ জবগুলা খুঁজা, বা আপনার কাছে ভ্যালুয়েবল মনে হবে এমন জবগুলা খুঁজা ওইখানে অ্যাপ্লাই করার সুযোগ থাকবে। এখন আসি অ্যাপ্লাই এর। অ্যাপ্লাই হচ্ছে আপনার স্কিলটাকে অনুযায়ী আপনার ফিডে তো জব পোস্ট গুলো আসবে। এখানে ফিডের কথা যেহেতু আসছে, ফিডে আমরা পার্সোনালাইজ ফিড তৈরি করতে পারি। পার্সোনালাইজ ফিড হচ্ছে 30টা, হ্যাঁ 30টা রিলেভেন্ট সার্চ দিয়া আমরা একটা ফিড তৈরি করতে পারি, যেই ফিডের আন্ডারে আপনি ওই যে সার্চ দেওয়ার মাধ্যমে জবগুলো খুঁজতেন, ওই জবগুলাই 30টা সার্চ দেওয়ার মাধ্যমে আপনি যখন সেট করবেন, তখন ওই সার্চ কোয়েরির আন্ডারে জবগুলো আপনার কখনোই মিস হবে না, আপনি যদি অ্যাক্টিভ থাকেন। ওই আপনার পার্সোনালাইজ ফিডে অটোমেটিক আসতেই থাকবে। তার মানে আপনার লেস চান্স থাকবে আপনি কোনো জব মিস করার। এখানে আপনার তাহলে আপনার ট্যাব হবে 3টা, হ্যাঁ 2টা, 3টা, হ্যাঁ 3টা, মাই ফিড, মোস্ট রিসেন্ট অ্যান্ড নিউ জব পোস্ট। 3টা ফিড হবে। তো 3টা ফিডেই আপনি কন্টিনিউয়াসলি ফ্রিকোয়েন্টলি ঘোরার চেষ্টা করবেন, যাবেন প্রত্যেকটা ফিডেই কোন ফিডে কোন জবটা আসছে। কষ্ট করতেই হবে ভাই। এখানে আপনি আসছেন 5 মিনিট দেখার পরে মনে করলেন যে না, জব পাই না, বা এই জব কঠিন, বা এই জব অ্যাপ্লাই করছি হয় না, হবে না। প্রথম দিকে আপনি ফাইবারে যখন যান, সারা রাত জায়গা থাকেন যে অ্যাক্টিভ থাকলে ফাইবারে অর্ডার, তো এইখানেও অ্যাক্টিভ থাকেন। এইখানে অ্যাক্টিভ থাকলে তো আপনার ভালো ভালো জবের অপরচুনিটি গুলো আপনি দেখতে পাবেন। ওই জব জব পোস্ট পইরাও আপনার স্কিল গেইন করা যাবে। অনেক স্কিল দেখবেন জব পোস্টে আছে যেগুলো আপনার ভিতরে নাই, ওইগুলা শেখার ট্রাই করতে পারবেন। বা ওইভাবে আপনি 15 দিন 1 মাস দেখার পরে আপনি তখন
মানে প্রো হয়ে যাবেন অ্যাপ্লাই এর ক্ষেত্রে। 15 দিন 1 মাস দেখলি। তো যে জবগুলা এখানে প্রথমে আসি, আমি যেটা সাজেস্ট করি, খুব ভোরে, মানে রাত জাগবেন এমন না, রাত জাগতে হবে না, খুব ভোরে উঠবেন, হয়তোবা যারা ফজরের নামাজ বা পড়ে, তখন হচ্ছে আমাদের, আমি যেহেতু বাংলাদেশ বাংলা ভাষাভাষী লোকদের জন্যই ম্যাক্সিমাম, কি বলে এটা, পশ্চিমবঙ্গ মনে হয়, ওরা ম্যাক্সিমাম এটা দেখতে পারে, বা বাংলাদেশি লোকই বেশি দেখবে। তখন মোস্ট প্রবাবলি আমাদের সকাল, বা আমরা ইউরোপ বা আমেরিকা ওইসব ক্লায়েন্টের ম্যাক্সিমাম চান্স থাকে ওদের সন্ধ্যা বা রাত। তো ওদের যখন ওরা ম্যাক্সিমাম টাইমে ওরা এই টাইমে জব পোস্টটা দেয়, জব পোস্ট দিলে তখন আপনি ফিডে দেখার চেষ্টা করবেন কোন জব পোস্ট গুলা আপনার কাছে মনে হয় আপনি পারবেন। জব পোস্ট গুলা একটা সেভের অপশন আছে, প্রত্যেকটা জব ওপেন করেন, সেভ করে রাখেন, অ্যাপ্লাই করার দরকার নেই, সেভ করে রাখেন, সেভ করে রাখেন, 5টা 10টা 15টা 20টা জব সেভ করে রাখেন। ক্লায়েন্ট কিন্তু ওই 20টা জবের ভিতরে সবগুলা ক্লায়েন্ট কিন্তু সাথে সাথে হায়ার করবে না, সাথে সাথে সে আইসেই ওই পোস্ট দেওয়ার সাথে সাথে হায়ার করবে না। মানে খুব কম, 20টা জবে দেখা যায় 5 জন সাথে সাথে অ্যাক্টিভিটি থাকবে জবে, কিন্তু বাকি 15 জন নাই। ওরা হয়তো বা পরের দিন আসবে, পরের দিন সকালে আসবে, বা অন্য যে কোনো একটা টাইমে আসবে, তারা ফ্রিল্যান্সারদের একটু চান্স দিবে অ্যাপ্লাই করার জন্য, তারা আস্তে আস্তে আসে ওইগুলো যাচাই করবে। তখন ওর দেশের রাত, তখন আপনি যদি অ্যাপ্লাই করতেই যান, অ্যাপ্লাই করতে গেলেই তখন আপনি লটারির ভিতরে পড়ে যাবেন। আমি যেটা নর্মালি ইউজ করি, এই ওয়ার্ডটা আমি খুবই ইউজ করি, যে আপনি সাথে সাথে অ্যাপ্লাই করলেন, মানে আপনি নতুন ফ্রিল্যান্সার, আপনি গেলেন লটারির ভিতরে পড়ে। মানে 20 থেকে 50 100 জন অ্যাপ্লাই করবে, আপনি কত নম্বরে আছেন কোনো খোঁজ নাই। আপনি বুস্ট করলেও লাভ হবে না, কোনো একটা টাইমে অন্য একজন এসে আরো হায়ার রেঞ্জে বুস্ট করে আপনারা টপকাই দিবে। তো সেই জন্য ওই জবগুলা সেভ করে রাখবেন। ওই জবগুলা আপনি তো পুরো দিন তখন টাইম পাইতেছেন জবগুলো অ্যানালাইজ করার জন্য। অ্যানালাইজ কিভাবে করবেন? জবে আপনি নরমালি যেগুলা টিউটোরিয়ালে ইউটিউবে পাওয়া যায়, আহ, সবাই বলে জবের ডেসক্রিপশনটা ভালো মতো পড়বেন, টাইটেল ভালো মতো পড়বেন, ক্লায়েন্টের নামটা দেখার ট্রাই করবেন, কভার লেটারের নামটা মেনশন করবেন, তাইলে স্ট্যান্ড আউট হওয়া যায়। সবকিছু ঠিক আছে, ওকে, এগুলো অবশ্যই মেনটেন করবেন। জব পোস্ট তো অবশ্যই পড়বেন, নাহলে বুঝবেন কি হবে এটা আপনার জন্য পারফেক্ট ফিট জব। টাইটেল তো অবশ্যই পড়বেন, স্কিল ট্যাগ দেখবেন, ওইখানে কোনো রেস্ট্রিকশন আছে কিনা, কান্ট্রি রেস্ট্রিকশন, ল্যাঙ্গুয়েজ রেস্ট্রিকশন আছে কিনা, স্কিল রেস্ট্রিকশন আছে কিনা, বা জবের লেখার ভিতরে কোনো রেস্ট্রিকশন দিয়ে রাখছে কিনা, এগুলো তো অবশ্যই পড়বেন। তার নামটা তো অবশ্যই খুঁজবেন। কিন্তু আমার কিছু অ্যাডভান্স ফর্মুলা হচ্ছে গিয়া, একটা তো বললাম ওর টাইমটা অবশ্যই দেখবেন। টাইমটা যদি আপনার রাত হয়, ওই জবে আপনার অ্যাপ্লাই করার দরকার নাই, আপনি যেহেতু নতুন, আপনি একটু, যখন 15 দিন 1 মাস যাবে আপনি নিজেই বুঝতে পারবেন। কিন্তু নতুন যারা, ওর যখন দেখবেন সন্ধ্যা পার হয়ে গেছে, আপনার অ্যাপ্লাই করার দরকারই নেই, ও নিয়ে নিক ওই জবে, আপনি তার অ্যাপ্লাই করতেছেন না, ওই জবে নিয়ে নিক, আপনি সেভ করে রাখেন। সেভ করে রাখার পরে ও যখন না নিবে ওই রাতে, না নিতেছে, তার মানে তো ও ঘুমাই গেছে রাতে। এখন আপনি সারাদিন পাইতেছেন জবটা রিসার্চ করার জন্য। জবটা রিসার্চ করবেন কিভাবে? ওর নাম খুঁজবেন, প্রিভিয়াস ও কোন কান্ট্রির ফ্রিল্যান্সারদের সাথে বেশি কাজ করছে, সাবকন্টিনেন্টের কাজ করছে কিনা, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সাথে কাজ করছে কিনা, সে কোন দেশি ফ্রিল্যান্সারদের বেশি হায়ার করে, বাংলাদেশি ফ্রিল্যান্সারদের সাথে তার ব্যাড বিহেভিয়ার আছে কিনা রিসেন্ট, বা আপনার এই রোলেই অন্য কেউ সে হায়ার করছিল কিনা, তার সাথে তার এক্সপিরিয়েন্স কেমন। তারপরে প্রিভিয়াস জবগুলা, রিসেন্ট জব পোস্ট একটা অপশন আছে, আর প্রিভিয়াস জব পোস্ট একটা অপশন আছে। মানে রিসেন্ট ওপেন জব বাই ক্লায়েন্ট একটা অপশন আছে, প্রিভিয়াস জব পোস্ট একটা অপশন আছে। দুইটা জবের আন্ডারেই যতগুলো জব থাকবে সব ওপেন করে ফেলবেন, যেগুলো ওপেন করা সম্ভব। সব জব ওপেন করা যায় না, কিছু জব প্রাইভেট হয়ে যায়, সব জব ওপেন করা যায় না, যেগুলো যায় ওপেন করবেন, 5টা 10টা 15টা জব ওপেন করে ফেলবেন। ওপেন করার মাধ্যমে ওই জবগুলা দেখবেন। এবার প্রিভিয়াস জব, ওই জবে কিন্তু আপনি অ্যাপ্লাই করবেন না, ওই জবগুলা দেখবেন রিসার্চ করার জন্য। এখানে ক্লায়েন্ট সাইকোলজিটা মেইনলি আসে, ক্লায়েন্ট সাইকোলজি যেটা আপনি উল্লেখ করলেন, ওইখানে দেখবেন বায়ার এর আগে একটা জব পোস্ট করে কতজন ইন্টারভিউ নিছে, বায়ার একটা জব পোস্ট করে কতজন ইনভাইট পাঠাইছে, বায়ার একটা জব পোস্ট করে, ওইটা দেখার মাধ্যমে আপনি বুঝা যাবেন যে সে কি ইনভাইটের মাধ্যমে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে, না কোনো ইন্টারভিউর মাধ্যমে সে কোনো ফ্রিল্যান্সারকে হায়ার করে, বা সে একটা জবে কয়জনকে হায়ার করে।
বা একটা জবে সে কয়জনকে ইন্টারভিউ নেয়, এরকমের হয়। কোন কোন বায়ার সবগুলা জব পোস্ট পড়ে, সবগুলা জব পোস্ট পড়ে, সে 50টা হোক, 100টা হোক, 500টা হোক, সবগুলো জব পোস্ট পড়ে। ওই ক্ষেত্রে আপনি যদি বুস্ট করেন, তাহলে আপনার বুস্টটা বৃথা, পুরাই বৃথা বুস্ট যদি করেন। তো ওইটা আপনি ওর সাইকোলজিটা প্রিভিয়াস জব ওপেন করার মাধ্যমেই বুঝতে পারবেন সে কয়জনকে ইন্টারভিউ নেয়, কয়জনকে হায়ার করে, কোথায় কয়জনকে ইনভাইট পাঠায়। এটা তারপরে এটাও দেখতে পারবেন সে আদৌ জব পোস্ট করে হায়ার করে কিনা। যদি এরকমের তার মানে ইন্টেনশন হয় সে জব পোস্ট করে হায়ার করে খুব কম, বা এই রিলেটেড জব পোস্ট করে সে হায়ার করেই না, রিসেন্ট এরকম আরো অনেকগুলো জব পোস্ট করছে হায়ার করে না, ওইটাই আপনি জবে অ্যাপ্লাই করা মানে আপনার কানেক্ট, কানেক্ট খুবই মূল্যবান নতুনদের জন্য, বিশেষ করে কানেক্টটা আপনি খুয়াইলেন। আর এইগুলা মেনটেন করেই না নতুনরা। পুরাতনরাও, আমি বইটা লেখার পরে পুরাতন কয়েকজনকে দিছিলাম, তারাও বলছে যে ভাই, বায়ার সাইকোলজি এটা তো মেনটেন করি না। কারণ হয় কি, তারা মার্কেট প্লেসে এন্ট্রি নিছে, তাদের ইনভাইট আসছে, তারা কাজ করতেছে, এত কিছু দেখার টাইম তাদের হয় না, দরকারও পড়ে না। কিন্তু এত এগুলা সে মেনটেন কিন্তু করে না। আর যারা বিগেইনার তাদের তো প্রশ্নই আসে না, তারা এগুলা মেনটেন করেই না। তো এগুলা মেনটেন করার মাধ্যমে আপনার কি হবে, আপনার অভিজ্ঞতা বাড়বে, আপনার অ্যাপ্লাই এর মানে দক্ষতা বৃদ্ধি পাবে। তারপরে হচ্ছে আপনার কানেক্টস এর যে অযথা অপচয়, ওইটার রক্ষা পাবেন। তারপর আপওয়ার্কে আপনার আজকে ইনভাইট আসছে, কালকে ইনভাইট আসছে, পরশু ইনভাইট নাও আসতে পারে। ইনভাইট আসলে আপনি ফ্রিল্যান্সার ক্যারিয়ার মানে আনসার্টেন, মানে ফ্রিল্যান্সিং ক্যারিয়ারটাই এমনই যে অনিশ্চয়তা, এটা মানতেই হবে। কিন্তু এটা আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে যেহেতু এই সুযোগটা আছে অনিশ্চয়তাটার নিশ্চয়তা বানানোর মতো, সেহেতু অবশ্যই আপনি অ্যাপ্লাই স্ট্যান্ড আউট করার চেষ্টা করেন। তাহলে অন্তত বাকি 100 জনে 90 জন বা 80 জন ফ্রিল্যান্সারদের থেকে আপনি এইখানে অন্তত আগাই গেলেন। আপনি জব পাবেন কি না পাবেন এটা বলা যাইতেছে না, এটা বলা আমরা আলটিমেটলি মুসলিম হিসাবে বলতে পারি না যে আপনি জব পাবেনই এটা পডকাস্ট দেখার পরে বা আমার বই পড়ার পরে পরে তিনি কাজ পাবেন, এরকমের না। তো অ্যাপ্লাইয়ে আপনি স্ট্যান্ড আউট হইলে আপনার আলটিমেটলি একটা স্ট্রং সাইড হইলো, প্লাস আপনার সম্ভাবনা বাড়লো যে আপনি ছিটকে যাবেন না এই সেক্টর থেকে। আর এটা তো আমি বলছি যে এই পডকাস্ট দেখলেন আর আমার বইটা পড়লেন মানে আপনি সাথে সাথে পড়ার সাথে সাথে শুরু করে দিলেন, এটাও হবে না। আমি জাস্ট আপনারে গাইডলাইন দিলাম, রিসার্চ করাটা আপনার হাতে, রিসার্চটা আপনারই করতে হবে, স্ট্যান্ড আউট আপনারই করতে হবে। এই আর কি, আমি মনে হয় মিস করি নাই আপনি। না না না, ঠিক আছে, আপনি মোটামুটি ভালোই বলছেন। অ্যান্ড আই থিঙ্ক সো যে আপনি যা যা শেয়ার করলেন, লাইক প্রোফাইল অপটিমাইজেশন থেকে শুরু করে কিভাবে অ্যাপ্লাই করা উচিত, অ্যান্ড তারপরে এটা কিভাবে স্কেল করা উচিত, মোটামুটি আই থিঙ্ক সো যে খুব ভালোই কভার হয়েছে। সো এই আর কি। তো আমরা অলমোস্ট শেষ পর্যায়ে চলে আসছি, আমরা আর বেশি লং করতে চাই না। তবে আমি আরেকটা জিনিস হচ্ছে ইনশিওর করতে চাই, সেটা হচ্ছে বর্তমান টাইমে এআই এর যে ক্রেজ সেটা অনেক বেশি। সরি, আপনিও মাঝখানে বলছিলেন যে সব জায়গা থেকে এআই এআই এআই। তো এইখানে একটা বিষয় আছে যে প্রপোজাল লেখার ক্ষেত্রে পার্সোনালাইজেশন একটা ফ্যাক্ট আছে। লাইক অনেকে হ্যাঁ, আমি হচ্ছে একটু চ্যাট ইন্টারাপ্ট জিপিটি। করি। এআই তো অবশ্যই ইউজ করতে হবে, এআই যেহেতু আসছে, এআই তো আর অবহেলা করার সুযোগ নাই, এআই ইউজ করব, আমি নিজে করি, সবাই করে, ইন্ডাস্ট্রি এক্সপার্ট যারা আছে, এআই ইউজ করতে হবে, নইলে তো আপনার সময় বাঁচবে না, নইলে আপনার কাজ সুন্দর হবে না, এআই ইউজ করতে হবে। কিন্তু পার্সোনালাইজেশনটা খুবই ইম্পর্টেন্ট, এটা যত অ্যাডাপ্ট করতে পারবেন, ভাই হয়তো আরো বলবে, ইন্টারাপ্ট করলাম আমি, কিন্তু এটা যে আপনি যত বেশি অ্যাডাপ্ট করতে পারবেন পার্সোনালাইজেশন বিষয়টা, আপনার জন্য মানে খুবই দারুণ হবে জিনিসটা। Right. হ্যাঁ, মানে তো কি বলতে তো চাচ্ছিলেন বলেন। এটাই অ্যাকচুয়ালি বলতে চাইছিলাম যে এইখানে মানে শুধু এআই নির্ভর হইলে হবে না, এখানে পার্সোনালাইজেশন একটা ফ্যাক্ট। সো এখানে অবশ্যই মানে নিজস্ব কিছু হ্যান্ড টাচ দিতে হবে, এন্ড কিছুটা নিজস্ব কিছু টাচ দিয়ে বলতে হবে বিষয়টা যে এটা এরকম। সো আমরা শুধু জাস্ট এআই দিয়ে বড় বড় প্রপোজাল লিখলেই হইলো না, অথবা এরকম জাস্ট কপি পেস্ট নিয়ে আনলে দিয়ে দিলাম। তো এখনকার ক্লায়েন্টরাও কিন্তু মোটামুটি চালাক হয়ে গেছে, তারা দেখলেই বোঝে যে এটা মানে এআই দিয়ে লেখা হয়েছে। আর ম্যাক্সিমাম বোঝা টাইমে যায় দেখা যারা এরকম কাছে থাকে, মোটামুটি ইন্ডাস্ট্রির সাথেই আছে, কাজ করুক বা না করুক, লেখার ধরন দেখলে বোঝা যায় যে ভাই তুমি হ্যাঁ এআই দিয়ে বোঝা যায়। মারছো। সো এটাই বেসিক্যালি বলতে চাইছিলাম যে এআই ব্যবহার করেন, বাট পার্সোনালাইজেশনটা মেনটেন করে তারপরে ইউজ করেন। সো এটাই আর কি। সো আপনি প্রোফাইল অপটিমাইজ করেন অথবা অন্যান্য যাই যাই কাজ করেন সবকিছুতে আপনি হেল্প নিতে পারেন, এটা আমরা সবাই করি। বাট আমরা অলওয়েজ ট্রাই করি যে নিজস্ব যে কিছু এক্সট্রা স্ট্র্যাটেজি অ্যান্ড
আরো অনেক অনেক বিষয় আছে সেগুলো আমরা ওইখানে ইমপ্লিমেন্ট করার ট্রাই করি। সো এটাই আর কি বেসিক্যালি, যে মিক্সিং করে তারপর হচ্ছে আমরা করি। সো এই আর কি। অ্যান্ড আমি মনে করি যে আপওয়ার্কের আপনি মোটামুটি সবকিছুই রিভিল করে দিয়েছেন, অনেক সিক্রেট আপনি রিভিল করছেন, অ্যান্ড আমিও এখান থেকে অনেক কিছু শিখলাম। সো এই আর কি। অ্যান্ড লাস্টলি আপনার যদি আর কোনো কিছু ছোট্টখাটো টিপস থাকে শর্ট, সো আপনি যেটা বলতে পারেন, এন্ড আমরা শেষ করে দিব। 1 ঘন্টা হয় না এখনো, মানে টিপস বলতে বললে তো অনেক কিছুই বলা যায়, অনেক কিছু মনে থাকে না, হয়তো ওই পডকাস্ট থেকে অনেক কিছু মনে আসবে যে আহা এইটা হয়তো বা বলতে পারলে অনেকের উপকার হইতো। আর আমার এই অভিজ্ঞতাটা আরো বেশি হওয়ার কারণ হচ্ছে আপওয়ার্ক নিয়ে, কারণ আমার যে ওই ক্লায়েন্টের কথা বললাম, ওর কাছ থেকে আমি ওর ক্লায়েন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস নেওয়া যায়। ক্লায়েন্ট অ্যাকাউন্টের অ্যাক্সেস না, ওইটা হয়তো বা ইউজার অ্যাড করা যায়, ও আমারে অ্যাক্সেসই বলা যায়, অ্যাক্সেস দিয়ে দিছে ওর অ্যাকাউন্টের। ওইটা হওয়ার কারণে আমি একটা ফ্রিল্যান্সার অ্যাপ্লাই করার পরে ইন্টারফেসটা কেমন দেখা যায়, বা আমি অনবোর্ডও করছি, আমি মানে ইন্টারভিউ নিছি, বেশিরভাগ নিছিলাম ইন্ডিয়ানদের। ইন্ডিয়া মানে বাংলাদেশের থেকে খুবই খারাপ অবস্থা ওদের। ওদের ইন্টারভিউ আমি, তো ইন্টারভিউ নেওয়ার কারণে আমি দেখছি যে প্রপোজাল গুলা কিভাবে হওয়া উচিত, ইন্টারফেসটা কিরকমের দেখা যায়, ক্লায়েন্টের বুস্ট করলে কতটুকু বেনিফিট, মানে তারপরে আপনার ওইখানে আবার ইনভাইটেশনের অপশনটা আসে, ওইখানে ইনভাইট সে পাঠায় কিনা বা পাঠানোর সম্ভাবনা থাকে কিনা, বা ওইটা আবার প্রপোজাল গুলা শর্ট লিস্ট করা যায়, শর্ট লিস্ট থেকে পরে হায়ার করা যায়। এইগুলা দেখার কারণে আমার আরো একটু, মানে এগুলা অপরচুনিটি সবার হয় না, অনেক বড় ফ্রিল্যান্সারও হয়, মানে অনেক 1 লাখ 2 লাখ 5 লাখ ইনকামও করে, তো সবাই তো ক্লায়েন্ট অ্যাকাউন্টও খোলে না, আর প্রত্যেকের ক্লায়েন্টও তার অ্যাকাউন্টের অ্যাক্সেস দেয় না, এরকমের বিশ্বস্ততা বা রিলেশনশিপ তৈরিও হয় না। আমার লাকিলি হয়েছে, এই জন্য আমি দেখার সুযোগ পাইছি, এই জন্য আমার রিসার্চ করার সুযোগ আমি বেশি পাইছি। আর এই সবকিছু নিয়েই আমার এই জিনিসগুলা যেগুলো আমি এতক্ষণ শেয়ার করছি বা বইয়ের ভিতরে শেয়ার করছি, শেয়ার করার চেষ্টা করছি, আপকামিং ডেসে হয়তো বা সুযোগ থাকলে আরো শেয়ার করব, এগুলো আমার এই পুরা ওভারঅল এক্সপিরিয়েন্স, যে আমার ওয়ান সাইড এক্সপিরিয়েন্স এমন না, আমার বোথ সাইড এক্সপিরিয়েন্স আছে, যে হ্যাঁ ও কিভাবে দেখে আমি কিভাবে দেখি। তো এই আর কি, আমার মনে হয় এইগুলা ফলো করলে, যারা অডিয়েন্স আছে, পুরানোদের কথা বলবো না, পুরানোরা কাজ পাইলে ওইটা একটা স্টার্টিং হয়ে যায়, কিন্তু নতুনরা অবশ্যই অবশ্যই এগুলো ফলো করতেই হবে। ফলো না করলে আর যাই করেন, আপনার কানেক্ট গুলা খোয়াবেন শুধু শুধু, এতটুকু বলতে পারি ভাই, আপনার কানেক্ট গুলা নষ্ট করবেন শুধু শুধু, তো সেটা করেন না। এভাবে চেষ্টা করেন, শুধু ঢুকেই সাথে সাথে অ্যাপ্লাই এর ট্রাই করেন না। আপনি স্কিল শিখছেন 6 মাস 1 বছর ধরে, বা আপনি অনেক পরিশ্রম করছেন, রাত জাগছেন, যাই করছেন, অনেক কিছুই অনেক পরিশ্রম করছেন, একদিনে তো আর স্কিল গেইন করতে পারেন না। ওই স্কিলটা যেহেতু এইখানে আসছেন সেল করতে, বা এইখানে স্ট্যান্ড আউট করতে আসছেন, এইখানে আপনার ক্যারিয়ার দাঁড় করাইতে আসছেন, একটু টাইম নেন, 15 দিন 20 দিন, 15 দিন 20 দিন 1 মাস টাইম নেন। পডকাস্টটা যদি শোনার হয় বারবার শোনেন, বা একবার শুনে যদি অ্যাডাপ্ট করতে পারেন ভালো, ওইভাবে অ্যাপ্লাই ইমপ্লিমেন্ট করার, ফার্স্টে অ্যাপ্লাই না ইমপ্লিমেন্ট করার ট্রাই করেন, রিসার্চ করেন। লাস্টে একটা জিনিস মিস করছি আমি, ওইটা হচ্ছে আপওয়ার্ক আস্তে আস্তে চলে যেতেছে বিজনেস মডেলে। মানে ওইখানে যদি আপনি এমন হয় যে 50টা কানেক্ট ফার্স্টে খোলার পরে ফ্রি পাইলেন, 50টা কানেক্টে জব পাইলেন না, সাইডে দিলেন, হবে না। মানে এরকম অনেকেই বলে, আমি বলবো না, এটা বলার পরে আবার দেখা যায় প্রবলেম হইতে পারে। অনেকেই বলে আপনি দরকার হইলে ব্যাংক থেকে লোন নেন, ব্যাংক থেকে লোন নিয়ে আপওয়ার্কে অ্যাপ্লাই করেন, কারণ আপওয়ার্কে লোন নিয়ে অ্যাপ্লাই করার পর একটা জব পাইলে আপনার পুরো লাইফ চেঞ্জ, আল্লাহ যদি চায়। আপনি একটা জব পাইলে দেখা যায় যে আপনার লাইফ চেঞ্জ। তো ব্যাংক থেকে লোন নিয়ে হইলেও আপনি আপওয়ার্কে স্ট্যান্ড আউট করার চেষ্টা করেন। আর কানেক্ট গুলা খরচ করার পূর্বে অবশ্যই এই ভিডিওতে যেগুলো বলার ট্রাই করছি এগুলো ফলো করার ট্রাই করেন, এটাই। গ্রেট গ্রেট। সো বেসিক্যালি আমি মনে করি যে আমরা খুব ভালো একটা জিনিস কভার করতে পারছি। সো যারা দেখতেছে, সেটা বিগিনার হোক অ্যাডভান্স হোক আর যেই হোক, যেই স্ট্রাগল করতেছে অথবা নতুন শুরু করতে চাইতেছে, যে স্কিলই তার হোক, সে আশা করি যে মোটামুটি আপওয়ার্ক সম্পর্কে এখন অবগত, খুব ভালো মতো সে অ্যানালাইসিস করতে পারবে, এন্ড ভালো জব অ্যাপ্লাই করে সে যদি আল্লাহ চায় তাহলে অবশ্যই সে ভালো করতে পারবে। সো এই আর কি, আমরা আর বেশি কথা বাড়াতে চাই না। তো আমি লাস্টলি আর একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে
আমি এটা প্রমোট করতেছি না, এটা জাস্ট অপশনাল একটা পার্ট। আমি নিজে পার্সোনালি ভাইয়ের বইটা পড়ছি, এন্ড আমার সাজেশন রইলো যে আপনারা যদি খুব ভালো টিপস পাইতে চান এন্ড আপওয়ার্কে আরো ভালো স্ট্যান্ডার্ড করতে চান, সো সেই সবকিছু রিলেটেড সবকিছুই এই আপওয়ার্ক হ্যাকবুক 101 এ আছে। সো এটা আমার সাজেশন রইলো, বাট আমি সাজেস্ট মানে ওইভাবে বলতেছি না, জাস্ট অপশনাল পারপোজে বললাম। আমরা আগেই বলছি এটা প্রমোশনাল কোনো কিছু না, বাট বলার কাজ বললাম। লিংক ডেসক্রিপশনে দেওয়া থাকবে, আপনারা চাইলে ভিজিট করে দেখতে পারেন। সো এই আর কি। তো আশা করি আপনাদের পডকাস্টটা ভালো লাগছে, এন্ড অবশ্যই কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। এন্ড ইন ফিউচার আমরা আরো পডকাস্ট আনার ট্রাই করব, আরো ইনফরমেটিভ জিনিস নিয়ে। সো এই আর কি। তো আশা করি ভালো লাগছে। তো এটা লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই